আসসালামু আলাইকুম। মায়াবাই ভৌতিকতার আজকের পর্বে আমি জাহিদ আপনাদেরকে সবাইকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের পর্বে আপনারা শুনতে পাবেন শয়তানের কবর নামের একটি ঘটনা, এবং এই ঘটনায় আপনারা শুনতে পাবেন জুম্মনের কথা, আপনারা শুনতে পাবেন দিগন্ত ধারার কথা এবং আমার অভিজ্ঞতার কথা। এই ঘটনাটি আমাদেরকে এক জায়গা থেকে এমন এক কঠিন জায়গায় নিয়ে যায়। জীবনে পথ চলায় আমরা এমন সব কঠিন পথের সামনে এসে পড়ি যে পথগুলো পার হওয়া যেমন অনেক কঠিন, এই ঘটনাও আমাদেরকে সেই জায়গায় নিয়ে যায় যে জায়গাটা থেকে পার পাওয়া অনেক কঠিন হয়ে যায়। তেমনি একটি ঘটনা এটা। আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। শুরু করছি শয়তানের কবর। আপনাদেরকে আমি কাজে দিয়ে শুনিয়েছিলাম যে একটা পর্যায়ে আমি কয়েক ঘন্টার জন্য মিসিং ছিলাম। যেদিন রাত্রেবেলা আমি হ্যান্ড ওভার করি সব কিছু, ওই দিন রাত্রেবেলাই ওই হ্যান্ড ওভার করার আগ মুহূর্তে আমি 2 ঘন্টা বা 3 ঘন্টার মতো মিসিং ছিলাম। তারা কেউ আমাকে ট্রেস করতে পারেনি, আর আমি কোথায় ছিলাম ওটা আমি জানি। ওইখানে যে ঘটনাটা আমার সাথে ঘটে, ওই ঘটনাটা আমার মাথায় এমনভাবে গেঁথেছিল আর আতঙ্কে এমনভাবে আমার উপরে জেগে বসেছিল যে দিন রাত 24 ঘন্টা ওই কথা ছাড়া আমার মাথা অন্য কথা ঘুরতো না। আর কীভাবে কী করব না করব, মানে বিপদটার মোকাবেলা কেউ কীভাবে করবে ওইটাই চিন্তা করছিলাম শুধু সারাদিন। ওই বরাবরের মতো সবসময় ওই জুম্মন করতে গিয়েই ফোন দিত, প্রত্যেক দিন ফোন দেয়, ফোন না ধরলেও ফোন দেবে। তো সে তার ফোনটা চালিয়ে যাচ্ছিলো, আমি তার ফোন ধরতাম না। একদিন সকালবেলা মাত্র ঘুমালাম আমি রাত্রেবেলা ঘুমাতে পারি না, তো আমার ঘুমাতে ম্যাক্সিমাম টাইমে 6টা-7টা বাজে সকালে। তো 8টা বা 8:30টার দিকে ফোনটা আমি রিসিভ করলাম শুধুমাত্র চোখ বন্ধ করেই। বুঝলাম জুম্মনি কথা বলছে, কিন্তু কী কথা বলছে বুঝলাম না। প্রচণ্ড রেগে আছে, চিল্লাচিল্লি করতেছে ফোনে। সে বলতেছে যে কিসে জানি একটা সে বিহিত করে ছাড়বে, এবার সে ছাড়বে না। আমি শুধু এটুকু না যে ঠিক আছে ভাই, তুমি যা মন চায় করো, এটা বলে আমি ফোনটা রেখে দিচ্ছি। কাটলাম কিনা আমি নিজেও জানি না। তো 1-2 দিন পরে ও আমাকে ফোন দিল, তো আমি ফোন ধরি না। 1-2 দিন পরে আমি জানতে পারলাম যে ওর তো প্রায় অনেকগুলো দোকান আছে। ও হচ্ছে কসাই। তো এরকম ছোট ছোট অনেকগুলো দোকান আছে, 17-18টার মতো দোকান আছে ওর। তো বিভিন্ন এলাকায় আর কি। তো ওর একটা দোকানে একটা কর্মচারীকে ভোরবেলা মেরে ফেলেছে। তো মেরে গরু 2টা ছিল বা 3টা ছিল আমার মনে নেই, এটা নিয়ে গেছে। তো ওর আফসোসের জায়গাটা হচ্ছে যে গরু নিয়ে যাওয়াটা না, ওর আফসোসের জায়গাটা হচ্ছে মানে যে মেরেছে তাকে সে চিনে। এখন পুলিশের কাছে যে ফুটেজ আছে, ওই ফুটেজে তো বোঝা যাবে যে ওটা হচ্ছে ছিনতাইকারী, তাই না, বা ডাকাত। কিন্তু জুম্মন তো তাকে চিনে। ওটা তো মানুষই ছিল, কিন্তু মানুষের উপরে কে ছিল এটা তো জুম্মন বোঝে। জুম্মনের একতরফা কথা ছিল এটাই যে ও করছে। এখন জুম্মন সবসময় ও বলে আমাকে একটা এন্টিটিকে বুঝায়। এই এতদিন পরে যে আমি ওকে যখন জিজ্ঞেস করলাম ওই দিন যে তুমি ও বলতে কি বুঝো, তখন ও বলে যে বর্গী। ওর কাছে নাম দেওয়ার মতো কোনো নাম নেই, ও শুধু বললো যে বর্গী। তারপরে একদিন ও আমাকে ফোন দিল, আবার ফোন দিয়ে বললো তুই যে জায়গায় আছিস তুই এক্ষুনি আমার সাথে দেখা কর। তাই ফোনটা যেহেতু রিসিভ করলাম, এই জন্য আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি আসতেছি। ওর সাথে আমার রিলেশনটা একটু কমপ্লিকেটেড। রিলেশনটা হচ্ছে এরকম যে প্রথমে যখন ওর সাথে আমার দেখা হয়, অ্যাকচুয়ালি আমার ঘাড়ের উপরে ছুরি রেখে ওরা কাজ করেছে, এটা সত্যি কথা। আমাদের লাইনে আমরা যে কাজগুলো করি, এইখানে একটা ব্যাপার হচ্ছে কি আপনি জিন ভূতের সাথে লড়াই করতে পারবেন, তো মানুষের সাথে পারবেন না। আমরা কিন্তু অনেক বড় জালেম, তাই না? তো আপনার দরজার সামনে যখন 100 লোক থাকবে, আপনি
100 লোকের ফোর্সের সাথে পারবেন না, কিন্তু আপনার দরজার সামনে 1,00,000 জিন থাকুক, আপনি দাঁড়িয়ে থাকলে ওরাও কিছু করতে পারবে না। এখানের ডিফারেন্স কিন্তু এইখানেই। নইলে কিন্তু ওরা টেক ওভার করে নিত, তাই না? ওরা মানুষের দুনিয়াটা টেক ওভার করে নিত। তো জুম্মনকে যে সময় আমি প্রথমবার দেখি আমার লাইফে, ও সবসময় মরা মাকে দেখতো। জুম্মন সবসময় মরা মাকে দেখতো। ও জেল থেকে বের হওয়ার সময় ওর অবস্থা আরও বেশি খারাপ ছিল, কিন্তু জেল থেকে বের হতে হতে পুরোপুরি মানে শয়তানি যত ভাবটাপ ছিল অন্তরের ভিতর সব ফিনিশ হয়ে গেল। ওর মার রূপটা দিন দিন ভয়ঙ্কর হচ্ছিল। ওই জেলে থাকা অবস্থায় ওর মা বিভিন্ন রূপে আসতো সামনে, ওকে মারধর করতো, গালিগালাজ করতো, অনেক কিছু করতো। আসলে বলতো মরে যা মরে যা মরে যা। যখন ও বের হলো, ওর লাইফে কীভাবে কী সেটেলমেন্ট হলো এটা তো আমি জানি না। ওর কন্ডিশন প্রকট হতে 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 একদিন লাইফ আমাকে যেভাবে নিয়ে যায় ওইভাবেই এক লোকের মাধ্যমে কথা হলো। ওর খোঁজ জানার সাথে সাথে আমি সাহেব ডেনাই করে দিল যে না, আমি এই লোকের কোনো রকম উপকার করবো না, প্রশ্নই আসে না, এই সমস্ত লোকের মরে যাওয়া উচিত। এখন আমি যখন ডেনাই করলাম তখন আমার অ্যাকচুয়ালি, আমি ওই ইভেন্টের কথা এখন বলবো না আপনাদেরকে, অ্যাকচুয়ালি আমার ঘাড়ের উপরে ছুরি রেখেছিল ওরা, যে ওস্তাদকে ঠিক করাই লাগবে। কারণ 2-4টা ঘটনার কথা যখন মানুষ শুনতে পায়, একজন লোক যখন আপনার জন্য সাক্ষী দেয়, আর ওই কন্ডিশনটার অবস্থা যখন আপনি বুঝতে পারবেন, তখন আপনি মনে করবেন যে এই লোকটা আপনার জন্য যোগ্য। তো ওই প্রেশারে বা ওই চাপে, সত্যিকার অর্থে ওই চাপেই আমি যতটুকু করি ওর জন্য, আরও ঠিক হয়ে যায়। আরও ঠিক হয়ে যাওয়ার পর থেকেই কেমন যেন অবসেসড আমার উপর অনেক, একদম ওভার প্রোটেক্টিং একটা লোক। একেবারে মানে কারো হয় না যে বাবা থাকে না, মানে যে সমস্ত বাবার প্রচণ্ড ওভার পসেসিভ তার সন্তানের উপরে, মানে কেউ কিচ্ছু করতে পারবে না, এইটা সেইটা সব কিছু তিনি করবেন। ও হাওয়া এরকম চেঞ্জ হয়ে গেছে। আর ওর সাথে রিলেশনটা আমি বললাম যে কমপ্লিকেটেড। কোনো সময় ও আর আমি রাস্তা মারামারি করছি, এটা সত্যি কথা। আমাদের মধ্যে বনে না অনেক কিছুতে, আর যখন বনে না আমি তো বললামই আমার রাগ থাকে নাকের আঘাতে, কিন্তু আমি শান্ত। কোনো সময় ওই এত বেশি বাড়ে, এত কথা বলে, আর আমি তো বেশি শব্দ সহ্য করতে পারি না, জোরে কথা বলা সহ্য করতে পারি না। আমরা রাস্তাঘাটে মারামারি করছি, এটা সত্যি কথা। তো ওই দিন ও আমাকে একটা বাসায় নিয়ে গেল। ও রাস্তায় থেকে আমাকে বাসায় নিয়ে গেল। ও শুধু এটুকু বলতেছে আমাকে যে তোকে একটা ছেলে দেখাবো, বয়স হচ্ছে 14, তুই ছেলেটাকে দেখবি, আর কি হয় তুই আমাকে বলবি, তারপরে আমি তোকে সব কথা বলতেছি। একটু পুরান ঢাকিয়া টাইপের টোন ধরে গেছে ওর এখন, সম্ভবত জেলে থাকার কারণে। কারণ ও তো ওই এলাকার লোক না যে টোনে ও কথা বলে, কিন্তু এখন একটু পুরান ঢাকিয়া টোন চলে আসছে। তো ওই ছেলেটা যা বাসায় ঢুকলাম আমি, তারা শুধু এটুকু জানে যে জুমন কষাই। জুমন যে খেটে কেউ জানে না ওদিকে, আর লোক ভালো এটা সবাই জানে, পরোপকারী। মাথায় কিন্তু টুপি পরা থাকে ওর। জুম্মনের মাথায় টুপি আছে, দাড়ি আছে। দাড়িটা হচ্ছে ওই যে খাঁজ কাটার দাড়ি, মানে লম্বা হবে না কখনো, যেটা মনে হয় ধারালো হয় আর কি। মোচ আছে বড়। ওই ছেলেটার নাম হচ্ছে সুফিয়ান। তো আমি যখন ওই বাসায় ঢুকলাম, প্রথমবার যখন আমি ওই বাসায় ঢুকি, আমি গেটটা খুলে ঢোকার পরে আমি স্পষ্ট টের পাচ্ছি যে আমার ডান দিকের উপরে কোন থেকে কে জানি আমার দিকে তাকিয়ে আছে। কম করে হলো 15 ফিট কি 16 ফিট দূরে, কিন্তু শূন্যে কে তাকিয়ে থাকবে। ওই বাড়িটা হচ্ছে একতলা, টিনের ছাদ এবং চারপাশে রেলিং। তো মানে শূন্য ভাসমান অবস্থা আমাদেরকে কে তাকাবে। তো আমি এইটা অনুভব করার পরও আমি হেঁটে ওই ছেলের বাড়ির ভিতরে যখন ঢুকলাম, বারান্দার যে মেইন দরজাটা থাকে, এটা দিয়ে যখন ঢুকলাম, তখন আমি স্পষ্ট শুনতে পাই আমার পায়ের কাছে 3টা ট্যাপ, আমার জুতার কাছে, মানে এই ভাইব্রেশনটা আমি টের পাই। আমি 3টা ট্যাপ টের পর পরে সাথে সাথে আমার পাটা আমি সরিয়ে ফেলি ওই জায়গা থেকে দেখার জন্য। তো আমাকে জিজ্ঞেস করলো কী হয়েছে, আমি ইগনোর করলাম। আমি চারপাশে তাকানোর পর আমি কিচ্ছু বলিনি কাউকে। আমি ডিরেক্টলি বললাম যে আমাকে ছেলেটা করে নিয়ে যান।
সুফিয়ান বিছানার মধ্যে বসা ফল খাচ্ছিল একটা, দেখলে মনেই হবে না যে পজেস্ট, দেখলে মনে হবে না পজেস্ট, কিন্তু ছেলের হাতে শিকল বাঁধা। মানে ও বিছানায় এমন একটা পজিশনের মধ্যে থাকবে, ও ফার্দার আমাদের দিকে আসতে পারবে না, ও ঘুমাতে পারবে, সবই করতে পারবে, এবং কি ওর রুমের সাথে বাথরুম আছে, ও বাথরুমে যেতে পারবে দরজা খোলা রেখে। কিন্তু এই ছেলে পজেস্ট। তো শিকল দেখার পরে আমি আমার দিকে যে না ছেলেটা কীভাবে যেন তাকিয়ে আছে ড্যাব ড্যাব করে। ও মানে ওর ড্যাব ড্যাবানিটা এরকম ছিল যে ওর চোখ দিয়ে দূর থেকে বসে কে জানি আমাকে দেখছে। ও এত স্লো মোশনে এর পরের ফলটা হাতে নিল আর মুখে নিল, যেন ও আমাকে দূর থেকে দেখে ভালো করে পরখ করে নিচ্ছে, ধীরে 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 চিন্তা ভাবনা করছে আমাকে দেখে, যে ও চোখ দিয়ে দেখছে আমাকে সেইখানে নিয়ে এসে অনেক দূরে। আর এটা অনেক 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 কঠিন একটা কাজ। আমি জুম্মনের দিকে তাকালাম, জুম্মনের দিকে তাকানোর পরে শুধু চোখে একটা টিপ মারলাম আর মাথার একটু কাত করলাম, বুঝলাম যে মানে সুবিধার না। জুম্মন করলো কি, হুট করে গেট লাগিয়ে দিল, হুট করে গেট লাগিয়ে দিয়ে বললো যে তুই দেখ কি করে, দেখ, আমি থাকলে কথা বলবো না। তো ও যখন গেটটা লাগিয়ে দিল না, আমি আমার আমার আমি আমি সে অস্বীকার করতে কোনো দোষ নেই, মানে আমার বুকটার মধ্যে ছ্যাদ করে উঠলো, ভয় লাগে কিন্তু। আর আমি এমনি এমনি এমন একটা জিনিসের চাপের মধ্যে আছি যেটা তখন অনেকে জানে না, কিন্তু হ্যাঁ জুম্মন জানে। আমি দেখলাম ওই একটা চেয়ার নিজে নিজে নড়ছে, মানে এমন না যে আমার কাছে আসছে, ওইটা নড়ছে, মানে আপনি হয়তো আপনি ট্যাপ করে টোরে নাড়াচ্ছেন, মানে দুলার মতো জায়গার মধ্যে আছে কিন্তু একটু হালকা হালকা নড়ে। তা আমি ওই চেয়ারটা টান দিলাম, বাম হাত দিয়ে টান দিয়ে যখন ধরে নিয়ে আসলাম, আমি অবাক হচ্ছিলাম, কারণ আমি কাউকে দেখছি না, কিন্তু আমি ওয়েট ফিল করতেছি, আমি ওয়েট ফিল করতেছি। আমার মনে হচ্ছে যে আমি এই ঘরের মধ্যে, আমার আমার চোখ দেখছে না, কিন্তু আমার অন্তর দেখতেছে যে এই ঘরের মধ্যে 4 জন দাঁড়িয়ে আছে, যে 4 জনের এক একটার সাইজ হাতির মতো পিলার, যাদের মাথা মানে উপরের যে টিন শেডের বাইরে। আমার চোখ দেখছে না, আমার অন্তর দেখছে এটা। আমি চেয়ারটা টানলাম, টানার পরে বসে শুধু মাথা নাড়িয়ে জিজ্ঞেস করলাম, মানে মাথা নাড়িয়ে ইশারা দিয়ে বললাম, ইশারা দিয়ে বুঝালাম কী খবর। তো সুফিয়ান হাসি দিল, মানে হাসি দিলেও এরকম এত স্লো মোশনে, শুধু মুখটা হাঁ করে, মানে হাঁ করে চোখ বড় করে একটু কাত করলো। তো এটা আমি আপনাদেরকে বলি, আমি কখনো এই লেভেলে পজিশন দেখি নাই। হ্যাঁ, দূর থেকে বসে কন্ট্রোল করতে দেখেছে, কিন্তু এই লেভেলে পজিশন আমি দেখি নাই। ওই ছেলেটা, তার হাত আমাদের হাতের যে তালু, হাতের তালুটা, মানে বাম হাতের তালুটা সে আমাকে দেখালো, ওই বাম হাতটাই তার মুক্ত, এমনভাবে মিলে ধরলো, মানে আমি যাতে ওর তালুর দিকে তাকাতে পারি। যখন আমি ওর তালুর দিকে তাকালাম, আমি একটা নিশানি দেখলাম, মানে ওর তালুটা পরিষ্কার ছিল, আমাদের হাতের তালুর মতো স্বাভাবিক, কিন্তু ওর তালুটা ধীরে 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 বিকট হচ্ছিল। একটা মানুষের হাত যেভাবে পুড়ে না, প্রথমে পুড়লে হয় কি যে সাডেনলি চামড়াটা বেশি সাদা সাদা লাগে, যদি ওইভাবে বার্ন না হয় ব্লিস্টার পরার আগে। ওই রকম পরিবর্তন হয়ে মানে একটা চিহ্ন ফুটে উঠলো। চিহ্নটা আমি আমার ব্রেনের মধ্যেই আছে, আমি আপনাদেরকে ডিসক্রাইব করতে পারবো না। শুধু একটা অংশ বোঝাতে পারবো, সেটা হচ্ছে অতগুলো চিহ্নের মধ্যে একটা চিহ্ন কবরও বোঝাচ্ছিল। ইন টোটালি হচ্ছে যে আমাকে জিন্দা কবর দিয়ে রেখেছে, আমাকে বের কর। মেসেজটা মিনিংটাই হচ্ছে এটা।
রেখেছে, কোথায় কবর দিয়ে রেখেছে বলো। কিন্তু আমি এইটাও খেয়াল করলাম যে ধীরে 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 ছেলেটার নিঃশ্বাস বাড়া শুরু হয়ে গেছে। সেই সাথে ওই ছেলেটার নাকের মধ্যে থেকে রক্ত বের হয়ে পড়ছে, ওর চোখ উল্টে যাওয়ার মতো কন্ডিশন, ও ধীরে ধীরে কাঁপছে, আর মুখটা না মানে ধীরে ধীরে বড় হচ্ছে। আমি সাথে সাথে ওকে জিজ্ঞেস করলাম, মানে ওর কাঁধে হাত রেখে ধাক্কা দিয়ে জিজ্ঞেস করলাম যে আমাকে তাড়াতাড়ি বলো। আমি মানে খুব লাউডলি বললাম যে আমাকে তাড়াতাড়ি বলো যে তোমাকে কোথায় জিন্দা রেখেছে, তাড়াতাড়ি বলো, আমি তোমাকে বের করে নিয়ে আসবো, আর তোমাকে আমি মুক্ত করে দেবো, এই ছেলেটাকে তুমি ছেড়ে দাও। কোয়াক কোয়াক করে ওই ছেলে মানে বমির মতো, ওর হা করা মুখ থেকে আমি দেখতে পাই যে ওই গলার ভেতর থেকে বের হয়ে আসতেছে একটা কাগজ। এই কাগজটাও সম্ভবত একটু আগে গিলেছে। কাগজটা বের হয়ে ওর জিভের আগার মধ্যে এসে লেগে আছে। এখন ওর এটার মধ্যে থেকে বমির গন্ধ আসে, স্টমাকের অ্যাসিড মিশ্রিত আর কি। তো এইটা আমি আমার বাম হাত দিয়ে ধরে ওই বাম হাতের কয়েকটা আঙ্গুল ব্যবহার করেই খোলার পরে আমি একটা ছড়া দেখতে পাই, ছড়া লেখা, বাচ্চাদের ছড়া লেখা। সেই সাথে একটা তরোয়ালের ছবি, একটা মানুষের ছবি যার মাথায় মুকুট আছে, আর একটা ঘোড়ার ছবি। ওই ছেলেটা তখন রীতিমতো কাঁপছে, ওর পুরো শরীর কাঁপছে, মানে ঝাঁকি মেরে উঠছে। আর পজেস্ট কন্ডিশনে অনেক সময় হয় কি, যেহেতু খিচুড়ি ধরে যায়, আর এই খিচুড়িটা ধরা পজেস্ট যে করেছে, সে যে পজিশনের উপর আছে হতে সে। আমি বুঝতে পারছিলাম যে আমাকে আরও কিছু বলার চেষ্টা করছে। আমি ওকে ধরে ওর দুই কানে হাত রেখেই আমি জোরে 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 আয়াতুল কুরসি পড়তেছিলাম। আর দুটো আয়াত, যে দুটো আয়াত আমাকে পড়তে হয় সিভিয়ার কন্ডিশনে কন্ট্রোল নেওয়ার জন্য। আমি যত জোরে পড়ছিলাম মনে হচ্ছিল যে ও আরও বেশি জোরে ভেতর থেকে কিছু বের করার চেষ্টা করছে। এদিকে আমার মনে হচ্ছিল যে ওই ঘরের মধ্যে যে আমি শুরুতে ঢোকার সময় যে মানে বিশাল হাতির মতো চারজনকে অনুভব করেছিলাম, মানে চোখে দেখছিলাম, অন্তরে দেখছি, ওরা ধীরে ধীরে আমার সামনে, ডানে, বামে, পেছনে। আমি বুঝতে পারছিলাম যে আমি দেখছিলাম যে একটু বিকট হাত, মানুষেরই হাত কিন্তু বিকট সাইজ। ওর হাতের মধ্যে আমার দুটো মাথা চলে যাবে। আমি স্পষ্ট দেখলাম যে দুটো হাত ওই ছেলের ঘাড়ের পেছন দিক দিয়ে, এই যে আমার হাতের নিচ দিয়ে ছেলের বুকের উপরে চলে আসছে এবং বুক ধরে রেখেছে। আর দুটো হাত দেখছি যে আমি ঠিক আমার এবং ওই ছেলে মাঝখান বরাবর মানে এসে বাধা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু খুবই ধীরে ধীরে। আমি ছেলেটাকে শুধু জোরেটা ঝাঁকিয়ে বললাম, আল্লাহর নাম নিয়ে আরও জোরেটা ঝাঁকিয়ে মেরে শুধু চিৎকার করে বললাম যে তুমি কে, আর নাম কি তোমার? ওই সুফিয়ান ছেলেটার ভেতর থেকে সে আমাকে উত্তর দিল, তার নাম বর্গি। এই কথা বলার পরে আমি দেখলাম যে ওর চোখটা মানে একটা পলক ফেলার সাথে সাথে কালো মনি গায়েব হয়ে ওই জায়গায় সাদা ভাবটা চলে এসছে প্রায়। এবং আমি এটাও দেখলাম যে দুটো হাত আমাদের মাঝখানে ছিল, দুটো হাত আমার দুই হাত ধরেছে, আর আমার দুই হাত ধরে আমার হাত নিচের দিকে নামাচ্ছে। আমি শুধু বাম দিকে তাকালাম একবার, অভ্যাসবশত বাম দিকে তাকানোর পরে আমি একটা বিকট চেহারা দেখি। ওরা এই রুমের মধ্যে চারজন, তখন ওরা সবাই এমন এক পোশাক পরা যেটা হচ্ছে ব্রিটিশেরও আগে যখন রাজাদের সময় ছিল ওই সময়কার পোশাক, নায়েবদের পোশাক হতে পারে, যে কোনো পোশাক হতে পারে, মানে ওই রকম পোশাক পরা। আর এক একজনের চেহারা, এক একজনের মাথা ডাবল সাইজের, মনে হচ্ছে যে ওরা একজন আরেকজনকে গিলে খেয়ে ডাবল সাইজে পরিণত হয়ে গেছে, মানে একটা মানুষকে গিলে খেয়ে ডাবল সাইজে পরিণত হয়ে গেছে, এরকমই লাগছিল আমার। হাত ধরার পরে আমি শুধু একটা ফু মারলাম, আল্লাহু লা ইলাহা বলেই শুধু একটা ফু মারলাম আস্তে করে, ভয়ও পাইনি কিন্তু অস্বস্তি লাগছিল না। আমার হাতটা ছেড়ে দিয়ে এক কদম দুই কদম দেয়ালের মধ্যে মিশে গেছে।
দেয়ালের মধ্যে মিশে যাওয়া মাত্রই আমার অন্তর বলছিল, মানে অন্তরে চোখে আমি দেখছিলাম যে ওরা দেয়ালের মধ্যে মিশে দিয়েই ওই দেয়াল বেয়ে বেয়ে উপরে উঠে গিয়েই টিনের উপর যে সজোরে কিল মারা শুরু করলো। আর এত জোরে টিনের উপর পাড়াপাড়ি শুরু করলো যে পাড়াপাড়ির শব্দ আশপাশে মানুষজন পর্যন্ত শুনতে পাচ্ছে। এবং আশপাশের মানুষজন কিন্তু আরও আগে থেকে জানে যে এই বাড়িতে জিনের উপদ্রব দেখা দিয়েছে, কারণ টিনের উপরে এইভাবে রেগুলার পাড়াপাড়ি হয়। যখন টিনের উপরে শব্দ হওয়া শুরু হলো না, সাথে সাথে জুম্মন কিন্তু গেট খুলে ভেতরে ঢুকে। জুম্মন যখন গেট খুলে ভেতরে ঢুকে ততক্ষণে আমি শুধু থমেরে তাকিয়েছি বাচ্চাটার দিকে, ওই 14 বছরের ছেলেটার দিকে আমি তাকিয়ে আছি। ওই 14 বছরের ছেলে তখন বেহুশ অবস্থায় পড়ে আছে বিছানার মধ্যে। পড়ার সময় সম্ভবত বাড়ি লেগেছিল বিছানায় ওর মাথায়। এতে আমি ওর হাতের দিকে তাকিয়েছিলাম, যে হাতটা খোলা ছিল, ওই হাতটা একদম ফ্রেশ। আমি বুঝতে পারছিলাম এই ছেলেটা বাঁচবে না। যখন এইভাবে শরীরকে ব্যবহার করতে পারে কেউ দূর থেকে, এই শরীর আর টিকবে না। আমি জুম্মনের দিকে তাকালাম। আমি জুম্মনের দিকে তাকানোর পরে একটু শাঁসি, একটু খুব খারাপভাবে বললাম যে আরও আগে আনস নাই কেন আমাকে। আর আমি চাপা গলায় বললাম যে বাঁচাতে তো পারবো না। ও শুধু আমাকে মুখ দিয়ে আঙ্গুল দিয়ে ইশারা করে চুপ থাকতে বললো, এরপর বললো যে আয় বাইরে। বাইরে যাওয়ার পরে তো ও একদম স্বাভাবিক মানুষ, আমার নামে প্রশংসা করে দুনিয়া উল্টে ফেলে দিচ্ছে ভেতরে। বলে দিচ্ছে যে যে দেখেন ছেলে আসলো, দেখলেন আপনাদের ছেলে তো 3 দিন ধরে এরকম, এই যখন ঘুমাচ্ছে দেখবেন আসবে না। তো এই সমস্ত কথাবার্তা বলে ওদেরকে ও বোঝাচ্ছিল যাতে আমি যে জিনিসটা জানি, এই জিনিসটার আজ বা কোনো রকম আন্দাজ যাতে তারা না পায়। আমি আপনাদেরকে বলি, যখন আপনার বডিতে আপনি থাকবেন না, থাকবে আরেকজন, এবং সেও এত দূরে থেকে বসে যখন কন্ট্রোল করবে, আর সে যখন আপনার শরীরকে এত দূর থেকে যখন কন্ট্রোল করতে পারছে, সে যদি আপনার শরীরের মধ্যে দাগ ফোটাতে পারে, আপনি বাঁচবেন না। আমি ওই বাসা থেকে ওদের বারান্দাওয়ালা মেইন রুম থেকে যখন মেইন গেট দিয়ে বেরোলাম, বের হওয়ার পরে ঢিল পড়ে না, ঢিল এরকম কয়েকটা ঢিল এসে পড়লো। এই আচরণটা আমার কাছে অদ্ভুত লাগছিল, কারণ এই ঢিলগুলো মারে হচ্ছে আমাদের দেশে যেরকম নিম্ন শ্রেণী থাকে অনেকে, এগুলো ওদের কাজ। কিন্তু আমাকে বর্গীয় বললো, আবার আমি এদেরকে দেখলাম যে এদের রাজাদের মতো পোশাক, মানে এরা এরকম। তাহলে আমাকে ঢিল মারবে কেন? আমি চারপাশে একটু কড়া নজরে তাকালাম, একটু সাহস নিয়ে। অন্তরের ইচ্ছা ছিল এটাই যে চেষ্টা করি না, কি হয় দেখি, বাঁচাতে পারলে তো আমারই লাভ। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন আমার লাভ কি? আপনি কোটি টাকায় খুশি পাবেন না। আপনাকে আপনার রব যদি খুশি দান না করে, তাহলে আপনি খুশি পাবেন না। আমি যাই করি আমার অন্তরে খুশির জন্য, আমার অন্তরে শান্তির জন্য করি, এর বাইরে কিচ্ছু করি না। সারাদিন খাবার খেয়ে, সারাদিন ঘোরাফেরা করে, সারাদিন দুনিয়ার মধ্যে ডুবে থেকে ওই দেখবেন যে অন্তরের অশান্তি যায়ই না। ওই 2 রাকাত নামাজের পরে অন্তরে অশান্তি যায়, শান্তি আসে, শান্তির ঘুম আসে। জানেন, এটাই আমার আসল তাড়না। কিন্তু ওই বাসা থেকে বের হবার পরে, কিছু দূর যাবার পরে, আমি আসলে জুম্মানের অপেক্ষা পর্যন্ত করিনি। আমার মাথা খারাপ হয়ে গেছে। কিরে, আমার সামনে আবার একটা লোক আসলো, যার ছেলে আমার সামনে, ছেলেকে বাঁচাতে পারবে না। মা বাবার কথা চিন্তা করছিলাম, একমাত্র ছেলে, অবশ্য তাদের একটা মেয়ে আছে বড়, একমাত্র ছেলে তাদের। ওই বাসা থেকে যখন আমি কয়েক কদম চলেও গিয়েছে, প্রায় 15-20 কদম, মানে আমি একটা ফিস শব্দ শুনলাম, যে বর্গি বলে বর্গে, এরকম হাওয়ায় ভেসে আসছে। আমি ঘুরে বাড়ির দিকে তাকাইব, আর ওই ঘুরে বাড়ির দিকে তাকানোর পরে আমি ওই ছেলেটাকে দেখতে পাই, সুফিয়ানকে। আমি দেখতে পাই ছেলেটা বসে আছে রাস্তার মাঝখানে, ওর মাথার উপরে মুকুট, ওর গলায় ছুরি,
আর ওর পেছনে দাঁড়িয়ে আছে একজন যার গলা নাই। সে কল্লাহীন একটা এন্টিটি দাঁড়িয়ে আছে ওইখানে। ওই সময় আমার পেছন থেকে বেলে শব্দ আসলো কোনো কিছুর। তো আমি পেছনের দিকে তাকানোর পরে দেখলাম যে একটা রিক্সা, আবার আমি ওদিকে তাকালাম, দেখলাম নাই কেউ। জুম্মন বের হয়ে আসলো, আমি হাঁটছি, আমাকে সে দৌড়ে এসে ধরলো। দৌড়ে এসে ধরার পরে সে আমাকে বললো যে কি দেখছিস বল। কিন্তু আমি আগে ওকে জিজ্ঞেস করলাম যে তুমি এটা খবর পেলা কই, বলো। তো সে আমাকে বলল অল্প কয়েকদিন আগে এই ছেলে সহ তার বাবা ও যেই এলাকায় এখনো অবস্থান করছে, মানে এই আমার আশেপাশেই। তো এইদিকে যখন ওর মানে ওর দোকানে, মানে ওর কষাইয়ের দোকানে যখন আসছিল মাংস নেওয়ার জন্য, তখন জুম্মন নিজে দেখেছে এই ছেলে সুফিয়ান মাংস ঝুলিয়ে রাখে না, বিশেষ করুন গরুর একটা মানে রানটা ঝুলানো ছিল। ওর বাবা 2 কেজি মাংস নিয়েছে, এটা সত্যি কথা, কিন্তু সুফিয়ানকে জাস্ট 4-5টা কামড়ে, মানে এটা একেবারে অবাক করার মতো যে কয়েকটা সেকেন্ডের মধ্যে সুফিয়ানকে দেখলো জুম্মন যে ওই রানটা সে টান দিয়ে ছিঁড়ে ওই যে এই হুকের মধ্যে ঝুলিয়ে রাখে ওই হুক থেকে নামিয়ে গোগ্রাসে কামড় দিয়ে অর্ধেক খেয়ে ফেলেছে। এটা কয়েক সেকেন্ডের জন্য, কোনো মানুষ খেয়ালই করেনি জুম্মন ছাড়া, এবং খেয়ে ওটা আবার ঝুলিয়ে রেখে দিয়েছে সাথে সাথে, এবং মুখ এমনভাবে টান দিয়ে বসে করে দিয়েছে যে কোনো কিছু নেই। কিন্তু জুম্মন তো তাকিয়েছিল, যখন জুম্মনের সাথে ওই ছেলের চোখাচোখি হলো না, ছেলে ওকে একটা চোখ টিপ মারে। এই ছেলের পেটে তো আধা কেজি মাংসও যাবে না, মানে এত মানে স্বাস্থ্য খারাপ ওর। আর গরুর রানে কি পরিমাণ মাংস থাকে এটা আমরা জানি। ও হিসাব করে বুঝতে পারলো যে এই ছেলে কম করে হলো 12 কেজি কামড়, কীভাবে যেন 12 থেকে 13 কেজির মতো মাংস গিলে ফেলেছে। তো যখন চোখ টিপ দিয়ে ছেলে চলে গেল না, ও তো ছেলেকে আগে ফলো করেছিল, বাসা কোন জায়গায় ওই পর্যন্ত সে ফলো করেছিল। তারপরে দোকানে এসে সে ওই জায়গায় মেপে দেখে যে তার প্রায় 12.5 কেজি কি 13 কেজির মতো মাংস মিসিং, যেটা তো সে কাউকে বুঝতে দেয়নি। ওই মাংসটা সে ধরে বাইরে ফেলে দিয়েছিল সবার অলক্ষ্যে। মালিক যা মজা তা করতে পারে। তো এরপরে সেই জুম্মন আবার সবার সাথে খাতির করতে পারে ভালো, ধীরে ধীরে খাতির করলো। খাতির করে পরে ঠিক 2 দিন আগে এই অবস্থা, পুরোপুরি পজেস্ট, কথা নেই বার্তা নেই, হুট করে পজেস্ট। একদিন রাতের বেলা ছেলে মানে তার মার ঘরে ঢুকে, তার বাবা মা শোয়া, মানে পাশাপাশি রুম, তার মার ঘরে ঢুকে সে ছুরি দিয়ে তার মার হাতের মতো মানে হাত কেটেই ফেলে, হাতের তালু কেটেই ফেলে। কেটে আরেকটু অংশ কাটতে যাবে, এই এমন সময় মা যখন উঠে যায়, মানে আঘাতের কারণে উঠার পরে সে দেখে যে তার ছেলে তার ওই যে কাটা হাতের মধ্যে সে কামড় দেওয়ার চেষ্টা, মানে ছুরি দিয়ে তো কেটেছেই কয়েক ইঞ্চির মতো, ওইটা কামড় দিয়ে মানে ছেঁড়ার চেষ্টা করছে। আর অসম্ভব যন্ত্রণা তার হাতে। ওই যে চিৎকার দিল, লাইট জ্বললো, সবাই তাকিয়ে দেখলো যে ছেলের মুখে রক্ত, মানে রক্তে কামড় দিলে যেরকম হয় যে একটু উপরে ঠোঁটের নিচের ঠোঁটে লেগে যায়, মানে এত ডাকে বাবা তো হাত পা কাঁপছে সিন দেখে। মানে তার স্ত্রী তো হাত কেটে গেছে, রক্ত বেরোচ্ছে, তার স্ত্রী তো কান্নায় চিৎকার করছে, বাবারই হাত পা কাঁপছে, ছেলে তার সামনে দাঁড়ানো, ও মুখের মধ্যে রক্ত আর নির্লিপ্ত একটা হাসি, মানে প্রাণলেস লাইফলেস একটা হাসি, জাস্ট মুখটা একটু বাঁকা করা। এত ডাকে বাবা, কোনো সাড়া দেয় না ছেলে। তো যখন মাকে মেডিকেলে নিয়ে যায়, ওই ছেলে মা আর ওই জায়গায় যে চুপচাপ বসেছিল,
উনি তো সুফিয়ানের বাবা তো তার মেয়েকে বাড়ি থেকে সরিয়ে দিয়েছিল, লোকজন দু একজন নিয়ে আসলো, দু একজন লোক আসার পরে দেখলো যে ছেলের এই অবস্থা। ওই দুই একজন যে এনেছে দুই একজনই পরামর্শ দিল যে বাইরে যেতে কথা নেই বের হয়, কারণ আমাদের ঢাকা শহরে না অবস্থা কিন্তু খুব খারাপ, বাইরে যেতে কথা না বের হয়, তো তারা এটা সাপ্রেস করে রাখে। এবং পরের দিনই যখন ওই সকালবেলা উনি বড়লোক দৌড়াদৌড়ি করছিল, জুম্মন সে তো আগে ভাগে অনেক কিছু টের পায়, সে ঠিকই ব্লেন্ড ইন হয়েছে, তাদের সাথে মিশে যায়। তো এই কথাটাই সে আমাকে বললো। জুম্মন আমাকে বলছিল যে তুমি কি জানতে পারছো বলো। তো আমি ওকে ফ্র্যাঙ্কলি বলি যে এই অবস্থা, নাম বললো বর্গি, আর আমি যাদের দেখলাম এরা সবাই হচ্ছে, তো মনে করো যে ওই ব্রিটিশের আগে যে সময় রাজারা ছিল ওদের মতো পোশাক পরা, এক একটা মনে হচ্ছে যে একজন মানুষ আরেকজন মানুষের গিলে খেয়ে ডাবল সাইজ হয়ে গেছে। তো নাম যখন আমি বললাম বর্গি, ওই সময় জুম্মন আমার ডান কাঁধে হাত রেখে বলল, শোন, সময় হয়ে গেছে তোরা আমার একটা কাজ করে দেওয়ার। তো আমি আমার হাতটার সাথে সাথে নামিয়ে ফেলি, আমি বললাম যে না, আমি তোমার কোনো কিছু মতো নেই। ও তারপরেও আমি যখন হেঁটে চলে যাচ্ছি, ও এই রাস্তার মাঝখানেই মানুষজন যাওয়া আসা করে, এর মধ্যে ও চিৎকার দিয়ে বলল, তোকে আমি তাহলে আজকে শয়তানের কবরে খোঁজ দিয়ে দিই, যা 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 দেখে ছেলেকে কিছু করতে পারিস কিনা, একবার চিৎকার দিয়ে বসে সে। তো আমি থামলাম, থামার পরে সিচুয়েশনটা ঘোরানোর জন্য একটু মিনিমাইজ করলাম। মিনিমাইজ করার পরে সে আমাকে বলল যে আমি একটা জায়গা জানি, তুই আমাকে জিজ্ঞেস করিস না কীভাবে, কিন্তু তুই জানোস আমি জানি, আমি দেখি, আমি বুঝি, আমি একটা জায়গা দেখতে পাই, ওই জায়গাটার মধ্যে শয়তানকে কবর দেওয়া, আর ওই জায়গা থেকে ওই শয়তানের ছেলেকে কিভাবে চালাচ্ছে আমি জানি না। দেখ, একটা মানুষের যান বাঁচানোর জন্য তুই এত কিছু করিস, দেখে জানটা বাঁচাইতে পারিস কিনা। তো আমি ওকে হ্যাঁ বলি নাই, নাও বলি নাই, চুপচাপ ওইখান থেকে হেঁটে বাসায় চলে আসলাম। আমি ওই দিন রাতের বেলা, অনেক রাত তখন, আমি নদীর পাড়ে দাঁড়িয়েছিলাম, মনটা অনেক বেশি অশান্ত আমার তখন। অশান্তিটা কাটানোর জন্যই আর বিশেষ একটা কারণে আমি নদীর পাড়ে দাঁড়িয়েছিলাম। এখন আর ওই স্ট্যাটাসটা আমার নাই যে আমি চাইলেই যে কাউকে ডাকতে পারবো না, আমি চাইলেই 2-4-10 জন আসবেন আমার জন্য, আমাকে ইনফরমেশান দেওয়ার জন্য। তো আমাকে পুরোনো রাস্তাতেই অ্যাপ্লাই করতে হবে এখন থেকে, যদি কোনো ইনফরমেশান আমার দরকার তো পুরোনো রাস্তাতেই আমাকে অ্যাপ্লাই করে ইনফরমেশান নিতে হবে। আমি সুফিয়ানের ব্যাপারে জানতে চাচ্ছিলাম যে সুফিয়ান কীভাবে ইনফেক্টেড হলো, আর কীভাবে সুফিয়ানের উপরে এরকম একটা এন্টিটি আসলো যে এন্টিটি দূরে বসে ওকে কন্ট্রোল করছে। আর প্রশ্ন উত্তর তো দরকার যে ওই ঘরে হাতের মতো 4 জন কে ছিল, যাদের মাথা সিলিংয়ের বাইরে ছিল, আর বর্গিটাকে, আর কাকে জিন্দা কবর দিয়ে রাখা। এর বাইরে এরকম পজিশনের ক্ষেত্রে তো আমি বলেছি যে সুফিয়ান বাঁচার চান্স প্রায় নাই বললেই চলে। আমি দাঁড়িয়ে কাদেরকে ডাকলাম, এবার একটু সময় লাগলো, নর্মালি কিন্তু আগে সময় লাগতো না, এবার একটু সময় লাগলো। কিছুক্ষণ পর পেছন থেকে সালাম দিল, সালাম দিয়ে জিজ্ঞেস করলো আমি কেমন আছি। আমি ওকে বললাম আমি ভালো। আমি ওকে জিজ্ঞেস করলাম যে আমি সাহেব কেমন আছে, কারণ তখন তিনি কাজীদের নিয়ে ব্যস্ত। আলটিমেটলি লিডারশিপ কিন্তু ওনার হাতে আবার চলে গেছে, এখন এটা ওনার ডিল। তো ও বললো যে কাজীদের নিয়ে ব্যস্ত। সেই সাথে আমি ওকে জিজ্ঞেস করলাম যে রাসের কি কোনো আলামত আছে কিনা আশপাশে, কারণ ওই রাতের পর থেকে রাসের কিন্তু কোনো আলামত আশপাশে ছিল না, রাস কিন্তু পুরোপুরি নিরুদ্দেশ। কাদের আমাকে তখন বলল যে ক্যাপ্টেন আসলে এরকম কোনো হাওয়া দেখতে পাচ্ছি না, এখন বাতাসে এরকম কোনো কথাবার্তা ভাসে না। তারপরে আমি ওকে বললাম যে তুমি একটা কাজ করো, দেখো আজকে সকালবেলা আমার কাছে একটা ইনফরমেশান আসে, ওই ইনফরমেশনের ফলশ্রুতি বিকালের দিকে আমি কিন্তু একটা ঘটনার মুখোমুখি হই। আর তারপরে আমি ঘটনাটা কথা বলি, বলার পরে আমি ওকে বলি যে কাদের তুমি কষ্ট করে আমাকে বলতে পারবে এরা কারা।
তখন কাদের আমাকে বলল যে আমি আপনাকে দেখাতে পারবো, আমি আপনাকে বলতে পারবো না, কারণ আপনি জানেন আমার ইনফরমেশন গ্যাদার করতে সময় লাগে, আর আপনি যার কথা বলছেন আপনার দ্বারা আমি তো তার ছায়া দেখতে পাচ্ছি, ওই ছেলে সন্তান তো বাঁচবে না। আমি ওকে বললাম যে তুমি এই কথাটা বলো না, এর চেয়ে তো ভালো তুমি আমাকে দেখাও। তখন কাদের আমাকে বলল যে ঠিক আছে, আপনার উজু আছে? আমি বললাম যে হ্যাঁ, নর্মালি আমার উজু থাকে। তো তারপর সে আমার হাতে একটু পানি দিল এবং পানিটা দিয়ে সে আমাকে বললো যে এটা চোখের মুখে লাগান। চোখের মুখে লাগালাম, তারপরে সে আমাকে একটা সুরমা দিল, এটা তাদের ব্যবহার করা সুরমা। সে আমাকে একটা সুরমা দিল, সুরমাটা দিয়ে সে আমাকে বললো যে সুরমাটা লাগাতে। আমি সুরমাটা লাগানোর পরে বললাম যে তাহলে এবার কি, তুমি আমাকে ধরবে? আমি বললাম হ্যাঁ। সে আমাকে বললো যে হ্যাঁ। তো কাদের আমার পেছনে এসে দাঁড়ায় এবং দুই হাত আমার দুই কাদের উপরে রাখে। ইউজুয়ালি আপনি হাত দেখবেন না, কিন্তু অনুভব করবেন যে দুটো হাত রেখেছে সে। আর কাদের ধীরে ধীরে আমার কানের কাছে সুন্দরভাবে দুরুদ পড়ছিল। আর সে আমাকে একবার বলেছিল যাতে শুধু দুরুদটা শুনতে থাকেন, দুরুদ শেষ হওয়ার পরে যদি কোনো শব্দ পান তারপর চোখ করবেন, আগে না। তো কাদের খুব সুন্দর করে দুরুদ পড়ছিল। হঠাৎ দুরুদের শব্দ বন্ধ হয়ে গেছে এবং দুরুদের শব্দ বন্ধ হয়ে যাওয়া মাত্রই দূর থেকে আর্তচিৎকার আমি শুনতে পাই যে কয়েকজন লোক চিৎকার করছে এবং এক রকমের এমন একটা শব্দ যে আমরা মানে অনেক সময় হয় কি মানুষ দল বেঁধে স্লোগান দিতে দিতে হামলা করে, এরকম একটা শব্দ, মানে একটা স্লোগান হচ্ছে। এবং আমি এই ভাষাটা চিনি না, আমার বুঝতে পারছি যে এটা স্লোগান এবং শব্দ হচ্ছে। তো আমি চোখ খুলি, কয়েক সেকেন্ড আমি শব্দগুলো শোনার পর আমি চোখ খুলি। চোখ খোলার পরে আমার চোখে আমি যে জায়গাটা দেখতে পাচ্ছিলাম, এই জায়গাটা ছিল পাহাড়ি একটা এলাকা এবং আমি দেখতে পাচ্ছি যে নিচ থেকে, পাহাড়ের নিচ থেকে, মানে ঢালু পাহাড় নিচে নেমে গেছে, এমন না যে উঁচু পাহাড়, মানে নিচ থেকে অসংখ্য ঘোড়া এবং ঘোড়ার উপরে সওয়ার লোকজন উপরে উঠে আসছে এবং ঘরগুলো দেখলে বোঝা যায় যে এটা আদিবাসীদের ঘর। তো এই ঘরগুলোর মধ্যে তারা আক্রমণ করছে বাতাসের মধ্যেই। ওদের হাত পা দেখা, ওদের পা দেখা যায় না, ওদের নিচের অংশ দেখা যায় না, যা দেখা যাচ্ছে উপরের অংশ। ওরা মানুষকে মেরে ফেলছে, ওদের মানে তরোয়ার খাইতে মানুষের মানে হাতের অংশ কেটে, হাত ফালা হয়ে, হাতের হাড় বের হয়ে, হাড় বের হলেও হাত বডির সাথে লেগে থাকা অবস্থায় লোকজন পড়ে যাচ্ছে, কারোর চুল কেটে পড়ে যাচ্ছে। মানে কি এক বিশ্রী একটা অবস্থা। মনে হচ্ছে যে একদল লোক, সশস্ত্র লোক, যারা এই যুগের না, যারা এই শতাব্দীরও না, যারা তরোয়ালে যুদ্ধ করতো, তারাই নিরস্ত কতগুলো জনপদের মানুষের উপরে হামলা করেছে। আর এক একটা লাশ শুধু পড়ছে মাটিতে। আমি দেখলাম যে একটা লোক নিচে নামলো একটা ঘোড়া থেকে। আমি এটাও দেখলাম যে ঘোড়াটার বাধা নাই। আমি এটা দেখছি যে ওই লোক সে নিচে নামলো, তার সামনে এক মহিলা এবং তার কোলে একটা বাচ্চা। সে মহিলা তার কোল থেকে বাচ্চা সে নিল। ওই মহিলার দুই হাত আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। সে খেলার ছলে শুধুমাত্র তরোয়াল দিয়ে নাড়ালো, বড় হলো যে তরোয়াল দুটা বাড়িয়ে বললো, কবজি দুটো বিচ্ছিন্ন হয়ে পড়ে গেল সামনেই। মহিলা যখনই চিৎকার করে উঠলো, যন্ত্রণায় সে সাথে সাথে মহিলার শিরচ্ছেদ করে ফেলে। আমি তাকিয়ে দেখছি বলো, কারণ আমি জানি এগুলো অতীতের জিনিস, অতীতের ঘটনা মুহূর্ত সে আমাকে দেখাচ্ছে এখন। আর আমি এটা দেখলাম যে বাচ্চাটাকে নিয়ে ওই লোক ঘোড়ার উপরে উঠে চলে গেছে সেখান থেকে। তো ধীরে ধীরে ওই চারপাশের যে কন্ডিশনটা, এটা মিলিয়ে যেতে লাগলো আমার চোখের সামনে। যখন মিলিয়ে যেতে লাগলো, অনেক সময় আপনার চোখ বন্ধ থাকা অবস্থায় যদি আপনি 2 কদম সামনের দিকে হাঁটেন বা 3 নাম্বার কদম বা 4 নাম্বার কদম দেওয়ার সময় আপনি হোঁচট খাবেন।
একেবারে এরকম একটা হোঁচট খেলাম দাঁড়িয়ে থাকা অবস্থায় আমি। আর এই হোঁচট খাওয়ার সাথে সাথেই এই যে প্রভাবটা ছিল সেটা আমার উপর থেকে কেটে যায়। কাদেরকে আমি জিজ্ঞেস করলাম যে কাদের এটা কী ছিল, ওরা কারা, আমি ওদের চিনতে পারছি না। কাদের আমাকে বলল যে ক্যাপ্টেন, আপনি যাদেরকে দেখেছেন বা যাদের কথা শুনে আসছেন ওরা হচ্ছে আপনাদের দেশের ভাষায় ওদেরকে বর্গি ডাকে, আর আমরা ওদেরকে ডাকি ঠগি। ওরা হচ্ছে ভারতে থাকা বিশাল এক রাজ্যের ডাকাত। ওদের অবস্থান ছিল, ওরা ওই রাজ্যের হয়ে ওরা যুদ্ধ করত, ওরা সব কিছু করতো। মারাঠা এম্পায়ার আর কি, ওই মারাঠা এম্পায়ারের হয়ে ওরা যুদ্ধ করতো, সবই করতো। কিন্তু ওদের এই গ্রুপটা বিচ্ছিন্নভাবে বিভিন্ন এলাকায় লুট করতো, এরকম রাহাজানি করতো। আর ওরা ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করতো। ওরা নরবলিতে বিশ্বাসী ছিল। ওরা বিশ্বাস করতো মা কালী ওদেরকে সাহায্য করবে, মা ভবানী, কী সমস্ত জিনিস ওরা এটা পুজো করতো। এবং এইভাবেই ওরা কতল মতল করে ওরা লুট করে এরকম নিউবর্ন বেবি নিয়ে যেত বলি দেওয়ার জন্য। এবং ওদের অনেক অনেক ব্যাপার স্যাপার আছে। ওরা যে এই জায়গায় এরকম লুটতরাজ করতো এই বঙ্গদেশের দিকে এসে, এটা তখন পর্যন্ত মারাঠা এম্পায়ারের লোকজন জানতো না। এটা ধীরে 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 আরও কয়েক বছর পরে, 10-15 বছর পরে যেটা জানতে পারে। কিন্তু অতদিনে ঠগিরা কিন্তু তাদের বিদ্যা চারপাশে ছড়িয়ে দিয়েছে। মানে ঠগির দলের অভাব ছিল না, একটা দুটো ঠগির দল ছিল না, ঠগির দল ছিল অনেক। আমরা যদি ইতিহাস ঘাঁটতে চাই, এই মুহূর্তে আমি আপনাদেরকে বলতে চাই যে এই ঘটনার বাইরে একটি কথা বলি, সেটা হচ্ছে ইতিহাস ঘাঁটতে গেলে ঠগিদের ব্যাপারে আপনারা জানতে পারবেন ওরা কতটা নীচ আর কতটা জঘন্য। ওরাই ডাকাত, ওইখান থেকে ডাকাতের বিদ্যাটা আসছে এক হিসাবে আমাদের এদিকে। তো কাদের আমাকে ওদের পরিচয়টা দিল, পরিচয়টা দেওয়ার পরে আমাকে বললো যে আপনি যে ছেলের জন্য বেশি চিন্তিত, ওকে যে ধরেছে সে এই জায়গাতেই নেই, সে কোনো এক জায়গায় দাফন অবস্থা আছে। এবং ওর চেলারাই এই ছেলের দ্বারা এখন এই ছেলেকে মেরে হোক বা এই ছেলের দ্বারা কোনো কিছু করে হোক, ওরা কোন পদ্ধতি আবিষ্কার করছে এটা আমি জানি না, কিন্তু ওদের সর্দার বন্দি অবস্থা আছে। এবং আমার আরও সময় লাগবে ক্যাপ্টেন ওদের সর্দার কোথায় বন্দি আছে এটা জানার জন্য। আমি কাদেরকে বললাম আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে এটা খোঁজ দাও তাড়াতাড়ি যেভাবে পারো। তো কাদের বললো জি ক্যাপ্টেন। তো ও বিদায় নিল। কিন্তু আমি খুব ভালোভাবে জানি যে কাদেরের মধ্যে একটু ঢিলামি স্বভাব আছে। ও আর সবার মতো না, ওর অনেক সময় লাগে ইনফরমেশন বের করতে। কোনো সময় 1 মাসও বাড়ে নেই ইনফরমেশন বের করতে। এবং আমি আপনাদেরকে এটাও বলতে চাই যে সব জিনের পক্ষে সব কিছু জানা সম্ভব না। আর আমি তো জানি কাদারের কন্ডিশনটা কীরকম। তো আমি চিন্তা করলাম যে আমি দিগন্তে তার সাথে একটু কথা বলবো, কেন আমাকে ও ছাড়া আমাকে এই মুহূর্তে বেটার সাপোর্ট কেউ দিতে পারবে না। আমি ওইটাই যখন চিন্তা করব, ওই সময়েই এই যে সময়টুকু আমি পার করলাম এতক্ষণ নদীর পাড়ে, আমি আধ ঘন্টার মতো নদীর পাড়ে দাঁড়িয়েছিলাম, তারপরে আমি কাদেরকে ডাকি। তো এই আধ ঘন্টা 35 মিনিট বা 40 মিনিট এই সময়টুকুর মধ্যেই জুম্মনের সাথে কিন্তু ঘটনা ঘটতে শুরু করে। আমি তারাকে ডাকতে যাবো, ওই সময় জুম্মনের ফোনটাই আসছিল। তো ওই সময়ে জুম্মন ও একটু আর্লি করে কি, ও 9টা বা 8:30টার দিকেই ওর মোটামুটি যতগুলো দোকান আছে প্রায় 18টার মতো, তো ও এই দোকানগুলো কর্মচারীদেরও একটু আগে ভাগে ছুটি দিয়ে দেয়। এবং ওর মেইন দোকানটায় বসে, এটা একটু বড় সড়ো দোকান, ও মেইন দোকানটা বসে। এইখানে শুধুমাত্র ওর পরিচিত কয়েকজন থাকে। একজন চাচা আছে, মানে যাকে সেও নিজের চাচাটাকে, আমিও চাচাটাকে। আর 3টা ছেলে আছে যারা বয়স 20, 21, 22, 23, 24 এরকমের মধ্যে, হ্যাংলা পাতলা ছেলে। তো জুম্মন ওদেরকে বিদায় করে দিল। বিদায় করে দেওয়ার পরে ও ওর ক্যাশে বসে চিন্তা করছে, সুফিয়ানের কথা সে চিন্তা করছিল। যখন সে সুফিয়ানের কথা চিন্তা করছিল,
এক্স্যাক্ট যেভাবে আমি মানে অন্যান্য শব্দ শোনা বন্ধ হয়ে যায় আমার, জুম্মন ওইভাবে খেয়াল করলো যে চারপাশ থেকে কোনো শব্দ আসতেছে না। যখন এটা জুম্মন খেয়াল করলো, জুম্মন সাথে সাথে মানে ও চেয়ারটা একটু বাঁকা করে ঝুলে চোখ বন্ধ করেছিল, মানে চেয়ারের দুই পায়ের উপরে ভর রেখে পিছনের চেয়ারে, সামনে দুই পা উপরে উঠে যায় যেভাবে আমরা কাত হয়ে ঝুলি আর কি চেয়ারে। জুম্মন এটা টের পাওয়া মতো যখন উঠে দাঁড়ানোর পরেও খেয়াল করে যে এই ব্যস্ত রাস্তা খালি, এই ব্যস্ত রাস্তা পুরো খালি এবং দুটো গরুর ডাক সে শুনতে পাচ্ছে। এবং একটু পরেই, কয়েক সেকেন্ড পরেই সে তার ওই কর্মচারীর গলাটা শুনতে পায় যে কর্মচারীটাকে খুন করেছে, কিন্তু বাস্তবেই কিন্তু খুন করেছে। জুম্মন তার দোকান থেকে তাকায়, জুম্মনের দোকান থেকে একটা মোড় দেখা যায়, মেন রোডে একটা মোড়, এবং ওই মোড় দিয়ে দুটো গরু সহ তার সেই মৃত কর্মচারী হেঁটে আসছে সেখান থেকে। যখন তার ওই দুটো গরু নিয়ে তার সেই কর্মচারী যখন হেঁটে আসছে, জুম্মন স্পষ্ট দেখতে পায় যে ওর মাথাটার যে ওকে আসলে ওর মাথার এক পাশে এমনভাবে মানে চাপাতে দিয়ে কোপ মেরেছিল যে হাড়ের মধ্যেই হাড়টা প্রায় 1-1.5 ইঞ্চি অল্প, মানে যে পিছনের সাইডে 1-1.5 ইঞ্চির মতো লেগেছিল, মানে এমনভাবে ফাঁক হয়ে গেছে ওই সাইডটা। তো ওইভাবেই ওই ছেলে হেঁটে আসছে, ওর মাথার এক পাশের মাঝখান দিয়ে মানে রাস্তার আলোটা দেখা যায়, মানে এক পাশে হাড়টা যে ফেটে বের হয়ে আছে। ওই ছেলে মুখ পেয়ে যে রক্ত মানে ছেলে মাথার ডান দিক বরাবরই মানে কোপ পড়েছিল, তো ওই ছেলের মাথার চেহারার উপর দিয়ে রক্ত। ওই ছেলে হেঁটে আসছে এবং ওকে বলছে খুবই স্বাভাবিকভাবে যে মানে গরু নিয়ে আসছে সে, এখন সে ওই দোকানের দিকে যাবে গরু নিয়ে। এখন কোন দোকানের দিকে যাবে? ওর মার্ডার তো এই এলাকা হয় না, ওর মার্ডার হয়েছে অন্য এলাকাতে। এটা তো জুম্মনের হেড অফিসের মতো। তো জুম্মন দেখলো যে ওই ছেলে খুবই স্বাভাবিকভাবে ওকে ক্রস করে হেঁটে চলে যাচ্ছে মেন রোড দিয়ে ওর দোকানের ডান দিকে। আসলো কিন্তু বাম দিক দিয়ে, ওকে ক্রস করে ডান দিকে চলে যাচ্ছে মেন রোড ধরে। জুম্মন সাথে সাথে দোকান থেকে বের হলো। দোকান থেকে বের হওয়ার পরে ও বুদ্ধি করে দোকান থেকে এক পা বাইরে দিয়েই আবার ভেতরে পাটা ঢুকিয়ে ফেলে। ও দোকানের ভেতরে থাকা অবস্থায় বাইরে মাথা দেয়, মানে উকি দিয়ে দেখার চেষ্টা করে। ও দেখছে যে সামনে কিছু দূর যাবার পরেই একটা দোকান খোলার চেষ্টা করছে ওই ছেলেটা। ওর মাথা কিন্তু তখন ওই যে ওইভাবে ফাঁক, গরু দুটো এখানে দাঁড়িয়ে আছে। জুম্মন দেখলো পেছন থেকে ওই যে হাতির মতো যে আকারটা বোঝা যায় কিন্তু দেখাও যায় না, কিন্তু ওইখানে ওই রকমই বোঝা যাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে না। ওই হাতির আকারের 4জন লোক এসে ওই ছেলের মাথার ঠিক ওই পেছনে একটা চাপাতি দিয়ে ঘাই মারে, এবং ঘাই মারার সাথে সাথেই ছেলেটা লুটিয়ে পড়ে যায়। এবং লুটিয়ে পড়ে যাওয়া মাত্রই ওই গরুগুলো নিয়ে ওই লোকগুলো এমন একটা ভাব করলো যে তারা ওই গরুগুলোকে বলছে যে এই ছেলেটাকে এখন খাবি, মানে এমনভাবে মানে বুঝাচ্ছে, মানে আমরা যেভাবে গরুর সাথে কথা বলি না, ওই লোকগুলো ঝুঁকছে না, কোনো কিছু না, কিন্তু কথা বলছে। এটা জুম্মন খেয়াল করছে। তারপরে জুম্মন দেখলো ওই গরুগুলো যে ছেলেটাকে ফেলে রাখলো মেরে, এই ছেলেটার পেটের উপরে জিভ দিয়ে ইয়ে করছে, চাটছে পেটটা, কারণ পেটটা চাটছে। জুম্মন শুধু এইটুকু দেখলো যে অদৃশ্য কেউ ছেলের পেটটা ফেরে দিয়েছে। পেটটা ফেরে দিয়ে ভেতর থেকে আমরা যেভাবে খড় বা কোনো কিছু ভাতা মারার সাথে 2 হাত দিয়ে মিলিয়ে পুরোনো আমলে খাওয়াতো গরুকে এইভাবে 2 হাত ঢুকিয়ে ভেতরে যে কলকবজা যা আছে এগুলো এরকমভাবে মানে মিশাচ্ছে গরুকে খাওয়ানোর জন্য। এবং ওই হাত দুটো সে দেখতে পায়, এবং জুম্মন এটা বুঝতে পারে যেটা মানুষের হাত না, কারণ
এই হাতের আঙুলগুলো সবই অ্যাবনর্মালি বড়, এক্স্যাক্ট যেই হাত আমি দেখেছিলাম ওই রকম। ওইভাবে কবজা 2 হাত দিয়ে নাড়িয়ে দেওয়ার পরেও জুম্মন দেখে যে ওই গরুগুলো, 2টা গরু আর কি, ওই ছেলের পেটের মধ্যে মুখ ঢুকিয়ে দিয়ে খাচ্ছে। এমন না যে হিংস্রভাবে, গরু যেভাবে খায়। তো জুম্মন খেয়াল করলো যে ওই 4 জন ওর দিকে সাথে সাথে ঘুরে তাকিয়েছে। যখন জুম্মন এটা খেয়াল করলো যে ওরা তাকিয়েছে, জুম্মনের সাথে সাথে দোকানের ভেতর থেকে বাইরে বেরিয়ে ওদের দিকে 2-4 পা এগিয়ে আসে। এবং ওই সময় মানে ও গিয়েছিল ওদেরকে মারার জন্য, রকচটা তো, ও গিয়েছিল ওদেরকে মারার জন্য। ভয় তো লাগে না ওর। ও কয়েক কদম দিতে দিতেই চোখের সামনে বিকট আলো আর হর্ন গাড়ির। জুম্মনের সামনে ছিল একটা ট্রাক, বড় ট্রাক, মাটি বোঝাই ট্রাক। তো ওর সামনে ওই হর্ন বাজাচ্ছে আর বিকট একটা ব্রেকের শব্দ। মানে আর সে যদি ব্রেক না করতো আর সে যদি গাড়ি চালিয়ে আসতো তাহলে জুম্মন ওই ট্রাকের তলে পড়তো। তো জুম্মনের সেন্স থাকলেও জুম্মন খুব কুইক রিয়াক্ট করে, মানে অবাক হলেও সে কুইক রিয়াক্ট করে সে সরে যায় সেখান থেকে, এবং সরে যে পাল্টা ঝাড়ি মারে ড্রাইভারদের সাথে, মানে যে বোঝা যে কিছু হয়নি, যেটা টিপিক্যালি মানুষজন করে রাস্তাঘাটে। এই ঘটনা ঘটার পরেই কিন্তু সে আমাকে বারবার ফোন দিচ্ছিল, আর আমি তো তখন আমাকে কাদের দেখাচ্ছে, এই জন্য আমি ফার্স্টে বুঝতে পারিনি। কিন্তু যখন আমি দেখুন তাদেরকে ডাক দিতে যাবো ওই সময় সে ফোন দেয়। তার ফোনটা আমি রিসিভ করার পরে সে আমাকে বলে, দেখ আমার সাথে খেলার সাহস পায় ওরা, দেখ আজকে আমাকে এরকম গায়ে নিচে ফেলতে চাইছে। তাই আমি বললাম, যাচ্ছে ঠিক আছে, তুমি এখন কিচ্ছু করো না, তুমি তোমার মতো থাকো, আমি দেখতেছি কী করা যায়। আমি যখন নদীর পাড় থেকে নিজের বাড়ির দিকে ফিরবো, ওই নদীর পাড় থেকে মেন রোডে ওঠার আগ পর্যন্ত আমি কন্টিনিউ অনুভব করছিলাম যে ওরা আমার পিছনে, আমি ওদের অস্তিত্ব অনুভব করছিলাম। আর আমি ওদের দিকে তাকাইনি, কিন্তু আমার অন্তর ওদেরকে দেখতে পাচ্ছিল। আমার অন্তর ওদেরকে দেখছিল যে ওদের মুখে দাড়ি, ওদের দাঁত দেখা যায়, ওদের চোখগুলো কেমন জানি মানে বড় বড়, কিন্তু মাথাগুলো সব চিকন চিকন, বলতে অনাহারে থাকা লোকরা যেরকম হয় তাদের কঙ্কালসার চেহারাটা দেখা যায়, কিন্তু এমন না যে দেখতে ভয়ঙ্কর। চুলগুলো সব পেকে গেছে। ওরা আমাকে মারার জন্য পেছনে দৌড়াচ্ছে, কিন্তু কমপ্লিট করতে পারছে না, আমাকে মারতে পারছে না। আমি একটা গাড়িতে উঠে আমি আমার এলাকাতে এসে নামি। ওই জায়গা ধরে আমি হেঁটে যাচ্ছিলাম, এবং আমি আমার বাসায় আসার পথে এই জায়গাটায় বেশ কয়েকবার হামলার শিকার হই, যে জায়গাটা দিয়ে আমি আসি আমার বাড়িতে, কিন্তু আমার কাছে আর অপশন নেই, আমাকে এদিক দিয়ে যেতে হবে এখন। তো সেই জায়গাটা, যেই জায়গাটার মধ্যে বেইজুস আমাকে লুপের মধ্যে ফেলে দিয়েছিল, বেইজুসের ইন্টারসেপশনে, যেটা আমি বলেছিলাম, যখন আমি দেখেছিলাম যে শূন্য একটা চেয়ার ভেসে আছে আর আমাকেই দেখছিলাম বিভিন্ন সময়ের। তো আমার আবার ওই কথাটা মনে পড়ার কারণে আমি হাঁটা তার থামিয়ে দিয়ে আমি থমকে দাঁড়াই ওই জায়গার মধ্যে। আমি যখন থমকে দাঁড়াই ওই সময় আমি টের পাই যে ওরাই এতক্ষণ আমার পেছনে ছিল মনে হচ্ছিল, কারণ ওরা দৌড়ে এসে একেবারে ঠিক আমার ঘাড়ের পেছনে এসে থেমেছে, এবং দ্রুত এসে থামার কারণে ওদের থামার কারণে একটা বাতাস আমাকে ছুঁয়ে গেল, যেমনটা আপনি হাত নাড়লে একটা বাতাস আসে না, ঠিক এরকম। যেমন পেছনে এসে দাঁড়িয়েছে এবং ওদের ওই স্পিডের বাতাসটা আমাকে টাচ করে সামনের দিকে চলে গেছে। গায়ে আমার ভীষণ রকম কাটা দেয় তখন, আর আমার হাতে তো রিংটা নাই এখন আর আমার তো তখন এখনকার মতো কন্ডিশন ছিল না, তখন তো আমি তো মানে ভেঙে খান হয়ে যাওয়ার মতো লোক। চিন্তায় আর কি করব বুঝতে না পেরে হাঁটা দিলাম, যা হয় হবে। মানে চিন্তা ভাবনা ছিল যে এই জায়গাটা, এই আগামী 30-40 মিটার জায়গাটা আমি যেভাবে পাই ক্রস করবো, আর এই জায়গাটা এখন পর্যন্ত কাজ দিয়ে ঘেরা।
দুই একটা বারে আলো জ্বলে, ওই আলোগুলো যথেষ্ট রাস্তাঘাট চেনার জন্য, কিন্তু এখনও এটা ভুতুরেই লাগে, কারণ এটা মনে হয় যে এটা টানেল। আমি ওদিক দিয়ে যখন যাচ্ছি বাড়ির কারেন্ট চলে গেছে, বিদ্যুৎ চলে গেল। বিদ্যুৎ চলে যাওয়ার সাথে সাথেই আমার থেকে কম করে হলো অনেক দূরে, হয়তো 50-60-70 মিটার দূর থেকেই কেউ বিকট শব্দে মন্ত্র উচ্চারণ করতে লাগলো। এবং যখন এরকম গগনবিদারী মন্ত্র উচ্চারণ হয় এবং একটা দুইটা শব্দ একসাথে হওয়া শুরু করে, মানে কয়েকজন মিলে যখন ভয়ঙ্কর রকমের কোনো ক্রিয়া করার জন্য মন্ত্র যখন পড়ে, কেমন যে লাগে এটা না শুনলে কেউ অনুভব করবে না। দেখা তো দূরের কথা, কয়েকটা কণ্ঠস্বরে মন্ত্র জপতে শুরু করে যে তারা হয়তো বড়সড় কোনো আহুতি দিচ্ছে বা বড়সড় কোনো পূজা সম্পন্ন করার জন্য তার তৈরি হচ্ছে, মানে প্রক্রিয়া শুরু করেছে তারা। ওই শব্দের সাথে সাথে ঢোলের শব্দ আমি শুনতে পাই, যে একটু পরপর একটা ঢোলের শব্দ, বাড়ি মারার শব্দ ঢোলের। যখন আমি ঢোলের শব্দটা শুনি তখন আমি স্পষ্ট বুঝতে পারি যে কারোর আগমন ডাকছে ওরা, মানে এটা আগমন করার জন্য, কাউকে ডাকার জন্য এইভাবে ঢোলের শব্দটা করে ওরা। সেটা যে কোনো মন্ত্রের সাথে করতে পারে, কিন্তু ঢোলের শব্দটা মাস্ট ডাকার জন্য। আর ঢোলে কেবলমাত্র খারাপ এন্টিটি আসে, ভালো এন্টিটি ঢোলের শব্দ আসবে না কখনো। ভালো এন্টিটির কাছে ঢোলের শব্দটা ভালো লাগে না। ওইভাবে মন্ত্র উচ্চারণের শব্দ, মানে এমনভাবে যে বুঝতে পারছে যে আমাকে শাস্তা করার জন্যই ওরা অনেক কাউকে ডাকছে। কারণ আমি আরও জোরে হাঁটছি, আমি যখন জোরে হাঁটছি আমি বুঝতে পারলাম যে আমার সামনে পেছনে ডানে বামে সব জায়গায় ওরা গিজ গিজ করছে অন্ধকারের মধ্যে। আর হুট করে আমার চোখ দেখছে না, বাট আমি বুঝতে পারছি যে রাস্তার মাঝখানে ওরা দাঁড়ানো। অর্ধেক রাস্তায় এসেছি মাত্র এই জায়গাটার, ওরা আমার রাস্তার মাঝখানে দাঁড়ানো। ওই 4টা হাতির মতো সাইজের কে জানি, এবং ওদের কোনো পা নেই। আমি কেন বারবার হাতি বলছি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি যে ওদের 4জনকে দেখলেই আমার মনে হয় যে এটা হাতির 4টা পা, মানে ওদের আকারটাই এমন, ওদের চেহারা নেই কোনো কিছু নেই, এটা একটা হাতির পায়ের মতো সাইজ ওদের আকারটাই। এবং মানে 2টা কদম আমার দিকে যখন ওরা দিল, ওই 2 কদমের কারণে মাটিটা হালকা কেঁপে ওঠে না, হালকা কেঁপে ওঠার অনুভব করলাম। আর একটা বাতাস, মানে ওদের কদমের বাতাসটা আমাকে স্পর্শ করলো সামনের দিক দিয়ে। আমার ডান দিক দিয়ে হায়না যেরকম খাবার খাওয়ার সময় একটু শব্দ করে বা ডাক 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 দেয়, এটা শুনতে অদ্ভুত লাগে, মনে হয় যে পেতনিরা কথা বলছে। এইরকম শব্দ করতে করতে মাটিতে ক্রল করছে একটা ছেলে, মানে সে কোনো কিছু মুখে রেখেই সে মানে বিভৎসভাবে মাটির মধ্যে ক্রল করছে, যেটা মানুষ পারবে না করতে। হাত পা কেমন জানি, মানে হাত কই পা কই, মানে কি একটা অবস্থা। সে শব্দ করছে আর তার হাতে ছুরি, সে কিসে যেন কামড় দিয়ে সেটা মানে ছিঁড়ে ফেলার চেষ্টা করছে তার এক হাত দিয়ে, কিন্তু সে মাটিতে গড়াগড়ি দিচ্ছে বিভৎসভাবে। আমাকে ক্রস করে, আমি দেখছি যে আমাকে ক্রস করে বাম দিকে চলে গেছে। ওই সময় ধীরে 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 ওই মন্ত্রের উচ্চারণ বাড়তে লাগে। আমি স্পষ্ট টের পাচ্ছি যে ওরা আমার সামনে, এই হাতিগুলো ধীরে 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 আমার সামনে, আমার পেছনে, বিশ্বাস করে আমার ঘাড়ের পেছনে নিঃশ্বাসের শব্দ আমি পাচ্ছিলাম। ওরা আমাকে ঘিরে ধরেছে ধীরে 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 ধীরে। আমি আমার চোখ বন্ধ করে শুধুমাত্র সাহসটা ধরার চেষ্টা করছিলাম, কারণ দেখে আর কিছু করতে পারবো না। আমি আমার বুড়ো আঙ্গুলটা, আমার ছোট আঙ্গুলে, হাতের ছোট আঙ্গুলের একদম গোড়াতে এত জোরে চেপে ধরেছি যে যাতে অন্তত আমি আমার অনুভূতিটা যাতে না হারাই। আর আমি ওই সময় শুধু বললাম যে তোর তো জানিস না তারা কিন্তু চলে এসছে। কারণ আমি ওই সময় অনুভব করলাম যে দিগন্ত তারা চলে এসছে মাত্র, এবং দূরে যেই জায়গায় মন্ত্র পড়ছিল না, সজোরে চিৎকার করে, মানে
আহুতি দেওয়ার মতো, আহ্বান করার মতো, সবার আগে ওইটা বন্ধ হয়। এবং আমি এটা স্পষ্ট শুনতে পারি যে একটা ঢোল ওদিক থেকে ছুঁড়ে এদিকে মেরেছে এই হাতিগুলোর সামনে, একটা ঢোল, এবং সেই ঢোলটা মাটিতে পড়া সে শব্দটা পর্যন্ত পাই, যেটা আমার চোখের সামনে। এটা আমি চোখ খুলিনি তখন, আমি শুধু ধরপাকড় আর বাতাসের শস্য শব্দ শুনতে পাচ্ছিলাম। এত শস্য শব্দ আর এই ধরপাকড়, কিছুক্ষণ পরে দেখলাম, অনুভব করলাম যে সব শান্ত হয়ে আসছে, আর শরীরের যে ভারী ভাবটা, এই ভারী ভাবটা আমার চলে গেছে। এবং ভারী ভাবটা চলে যাওয়া মাত্রই দিগন্ত তারা আমাকে জিজ্ঞেস করলো যে আমি ঠিক আছি কি না। আমি ওকে উত্তর দিলাম যে আমি ঠিক আছি, এবং আমার চোখ তখনও বন্ধ। দিগন্ত তারা আমাকে বললো চোখটা খুলো অন্তত। আমি চোখ খোলার পরে দেখলাম যে আমার সামনে দাঁড়ানো তখন। তো দিগন্ত তারা আমাকে বললো, তোমার তো রাতে বিরাতে একা থাকার কথা না, ওরা কোথায়? আমি বললাম যে সবাই উইথড্র করে চলে গেছে এখান থেকে, সবাইকে নিয়ে আমি সব চলে গেছে। শুধু কাদেরই আমার আশপাশে আছে, ডাকলেও আসবে না এখন মনে হয়। তো দিগন্ত তারা বিরক্ত হয়ে এদিক ওদিক, মনে হলো যে এদিক ওদিক তাকালো একবার। তাকানোর পরে সে আমাকে বললো যে এই কন্ডিশনে তুমি কিভাবে একা? যে কেউ এসে যে কোনো সময় হামলা করতে পারে, আর রাস্তার তো কোনো খবরই নেই, কখন জানি সুপ্রিম কমান্ডার এসে তোমার ঘাটটাই না জানে মোটকে দেয়। তুমি বুঝতে পারো তুমি একা কেন? তোমার তো একা থাকার কথা না। তুমি জানো সে কী করতে পারে? তার মেয়েকে মেরে ফেলেছে, এটা তো জানো তোমার চোখের সামনে, তাই না? আর ও এটা জানে না। ও জানার পরও কীভাবে ও সমস্ত লোকজন উইথড্র করে চলে গেছে এখান থেকে। আমি ওকে বললাম যে থাক, তুমি এই ব্যাপারটা নিয়ে অত বেশি ভেবো না। দেখুন তো তারা আমাকে বললো, হ্যাঁ হ্যাঁ ভাববো না, ভাবা তো লাগবে, তাই না? আমি তোমাকে তার এইভাবে একা থাকতে দিতে পারি না। তখন আমি দেখলাম যে সে শীষ মারলো। শীষ মারার পরে সে ওই শীষ মারার পরেই সে আকাশের দিকে, মানে আশেপাশে তাকে, আশেপাশে আর কি উদ্দেশ্য করে বললো, কিছু লোক তো ছিল ওর, দিগন্ত তারা কিছু লোক তো ছিল। দিগন্ত তারা তাদেরকে অর্ডার দিল আমার সামনেই যে ওকে চোখে চোখে রাখবে এবং ওর আশপাশে ঘোরাঘুরি করবে, তোমরা ওর থেকে দূরত্বে থাকবে কিন্তু ওর আশপাশে থাকবে, ওর উপরে নজর রাখবে এবং আমাকে 1 সেকেন্ডেরও কম সময়ের মধ্যে জানাবে, আমি চলে আসবো। এই কথা বলার পরে সে দিগন্ত তারা আমার দিকে তাকিয়ে বলে, চলো আমি তোমার সাথে সাথে যাই। তো দিগন্ত তারা আর আমি হাঁটছিলাম এবং ওই টানেলের মতো জায়গাটা, গাছগাছালির কারণে ওই টানেলের মতো জায়গাটা আমি পার করি, এবং তখন আমি বিলের মাঝখান দিয়ে হাঁটছি। আমার বাড়িটা একটা বিলের পাশে, আর আমি ইচ্ছা করে মেইন রোড দিয়ে কখনোই হাঁটি না, আমি করি কি বিলের আইল ধরে হাঁটি, এটা আমার অভ্যাস হয়ে গেছে। তো আমি বিলের আইল ধরে হেঁটে যখন আসছি, স্বাভাবিকভাবেই দিগন্ত তারা আমাকে জিজ্ঞেস করলো, ঘটনা কি, তুমি আমাকে ডেকেছিলে কেন? কারণ আমি যতটুকু অনুভব করি যে তুমি আমাকে ওদের জন্য ডাকনি, তুমি আমাকে অন্য কারণে ডেকেছো। তখন আমি ওকে বললাম যে তারা, তুমি কি কষ্ট করে আমাকে বলতে পারবে, একটা ছেলে আছে, ওর নাম হচ্ছে সুফিয়ান, এই ছেলেটার অবস্থা খুব খারাপ, বাঁচবে না। যে ওকে ধরেছে, ওকে এত দূরে রেখে ধরেছে, কীভাবে ধরেছে আমি জানি না, আমি সম্পূর্ণ ইনফরমেশনলেস, কোন ইনফরমেশন নেই আমার কাছে। জুম্মন চায় আর আমি চাই যেভাবে হোক বাচ্চাটা যাতে বেঁচে যায়। 13-14 বছর একটা ছেলে। দিগন্ত তারা আমাকে বলল, তুমি যাদের ব্যাপারে জানতে চাও তারা হচ্ছে সাক্ষাৎ ডাকাত দল। এই ডাকাত দলদের মূল উদ্দেশ্য ছিল, ওরা বিভিন্ন জায়গায় রাহাজানি করতো, লুটপাট করতো। এই লুটপাট করার আগে ওরা একটা পুজো দিত, এবং লুটপাট করার পরে এসে ওরা আরেকটা পুজো দিত, এবং ওরা বিশ্বাস করতো ওদের যে ধাওয়া করার যে শক্তি, ওরা যে সারাশি আক্রমণ করতো, এত দ্রুত ওরা আক্রমণ করতো, মানে চোখের পলকে এসে আক্রমণ করে লণ্ডভণ্ড করে দিয়ে চলে যাবে বাতাসের গতিতে। এটা ওদেরকে শক্তি দিত, ওদের দেবতা, যে দেবতাকে ওরা পুজো করতো। আমি কিন্তু নাম বলবো না তোদেরকে,
শুধু দেবতাই বলবো বোঝানোর স্বার্থে। দেখুন তো তারা বলছিল ওরা ওই দেবতার পুজো করত। প্রত্যেকবার এরকম একটা হামলার পরে, লুটপাট করার পরে ওরা সবসময় চেষ্টা করতো যে যত ছোট পাওয়া যায় জানের দিক দিয়ে, যত বেশি ছোট হবে বয়সে তত বেশি ভালো, তত বেশি তাজা রক্ত, তত বেশি পূর্ণ মানে ভালো রক্ত। খারাপ রক্ত ওরা চায় না কখনো ওদের বলিতে। এবং ওরা করতো কি, বলি দেওয়া ব্যক্তির রক্ত দিয়ে ওদের দেবতার যে মূর্তি, ওই মূর্তিটাকে গোসল করাতো ওরা। এবং এইটাই ওরা বিশ্বাস করতো যে এটাই হচ্ছে দেবতার ভোগ। ওরা যাবার আগে দেবতাকে ভোগ দিয়ে যেত এবং আসার পরেও ভোগ দিত। এবং ওরা যাবার আগে করতো কি, ওরা সব সময় জন্তু জানোয়ারের রক্ত দিত প্রথমে, যখন সফল হয়ে আসতো তখন দিত মানুষের রক্ত। আমি জিজ্ঞেস করলাম এই ছেলের সাথে কানেকশন কীভাবে বলো তো আমাকে। দিগন্ত তারা আমাকে যেটা বলল, এই ছেলে ওই যেই জায়গাতে এই ঠগিরা পুজো করত, ওরা ওই জায়গাতেই এই ছেলে এবং এই ছেলের পরিবার ঘুরে এসেছিল। এবং অজান্তেই যে ভূমির মধ্যে এই মুহূর্তে ওই মূর্তিটা পোতা আছে, মানে কবর দেওয়া অবস্থায় আছে, ওই ভূমি থেকে ওই ছেলে, মানে ওই জমি থেকে ওই ছেলেটা একটা ফুল তুলে নিয়েছিল। এবং ফুল তুলে নেওয়ার সাথে সাথেই ওই জমির মধ্যে কয়েদ থাকা এই শক্তিগুলো, এই যে অশুভ শক্তিগুলো, এই অশুভ শক্তিগুলো মুক্তি পেয়ে গেছে। মুক্তি পেয়ে এই ছেলেকেই ধরেছে এবং এই ছেলেকে বলি দিয়ে, এই ছেলেকেই খুন করে, এই ছেলের গলা থেকে রক্ত বের করে, ওই রক্ত দিয়ে ওরা ওদের যে কবর দেওয়া দেবতার যে মূর্তি, ওরা তো বিশ্বাস করে মূর্তিটাই ওদের দেবতা, ওই দেবতাকে ওরা গোসল করাবে। আমি বললাম যে দেখুন তো তারা এটা কীভাবে সম্ভব, কারণ মানুষ তো মৃত না, তখন মানুষ তো মৃত না, ওরা তো মানুষ তো ফেরত আসে আমার। আবার দেখুন তো তারা বললো যে ওরা তো মানুষ, আমি তো তা বলছি না। আমি তোমাকে একটা কথা বলি আলো, সব সময় দেখবে যে জাদুবিদ্যা যখন কেউ করে, সেটা মানুষ হোক আর অন্য কেউ হোক, কাউকে উদ্দেশ্য করে তো কাউকে তো প্রভু মেনেই তো করে, তাই না? তো ওইখানে যে অদৃশ্য শক্তিটা এখন যে জমা হয়ে আছে, এই অদৃশ্য শক্তি কোনো মানুষের রুহের না, কোনো মানুষের আত্মা না, এটা একটা নেগেটিভ শক্তি। এটা হচ্ছে এমন যে এইটাই সে দেবতা, মনে করে নাও যে এইটাই সে দেবতা, এটাই সে নেগেটিভ শক্তিটা। যে নেগেটিভ শক্তিটাকে কবর দিয়েছিল কিছু লোক সাহস করে, তারা পেরেছিল এদেরকে দমন করতে। এবং এই মূর্তিটাকে তারা মাটির নিচে পুঁতে দিয়েছে। কোথায় জানো? পাহাড়ি এলাকাতে। কারণ পাহাড়ে যেয়ে কিন্তু তুমি কখনো খুঁজে পাবে না, মানে পাহাড়ে তো কেউ চিন্তাই করবে না যে পাহাড়ে কি কোনো কিছু পুঁতে রাখা যায় কিনা। পাহাড়ি এলাকার মধ্যেই কিন্তু পুঁতে রেখেছিল। এবং দুঃখজনকভাবে ওই জমিতে ওঠা একটা ফুল এই ছেলেটা ছিঁড়েছিল বলেই ওই শক্তিটা মুক্তি পেয়ে গেছে এখন ওই জায়গা থেকে। কারণ গেল শত শত বছরে ওই জায়গায় কেউ হাত দেয়নি। এই ছেলে ওই জায়গায় কীভাবে গিয়েছে জানো? ওরা ঘুরছিল, তুমি যদি ওদের বাবা মাকে জিজ্ঞেস করো বলে দেবে, ওরা ঘোরাফেরা করছিল, কিন্তু এই ছেলেকে ওরা খুঁজে পাচ্ছিল না। হুট করে পরের ঠিকই কিন্তু এই ছেলেকে ওরা খুঁজে পায়। কিন্তু ভেবে দেখো তো এই ছেলে মিসিং ছিল কিভাবে? এই ছেলেকে ওরা ডেকেছে, এই ছেলেকে ওরা দূর থেকে আকর্ষণ করেছে, দূর থেকে আকর্ষণ করে 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 এই জমিতে নিয়ে এসছে। আর এত কাছাকাছি আনতে পেরেছে যা আগে হয়তো কোনো মানুষ করে কাছাকাছি আনতে পারেনি। তারপরে ছেলেটা ফুল তোলার কারণে কিন্তু ওরা ওই জমি থেকে মুক্ত হয়ে গেছে। কারণ এই জমি যদি তুমি স্পর্শ করো, এই জমি থেকে কোনো কিছু যদি কাটতে, যে জায়গাটার মধ্যে এই দেবতাকে কবর দেওয়া, ওই জায়গাটা থেকে তো এরকম হবেই। যদি কোনো কিছু কাটো তাহলে ওই জায়গার যে স্থিরতা সেটা বিঘ্নিত হয়ে যাবে। যদি কোনো কিছু স্থির না থাকে, যদি কোনো কাঠামো স্থির না থাকে,
অস্থির হয়ে পড়ে তাহলে তো সেটা ধসে পড়বে। এই ঘটনাই ঘটেছে এখানে। আমি দিগন্ত তারাকে জিজ্ঞেস করলাম কবর কারা দিল। দিগন্ত তারা আমাকে বলল যে এলাকায় এই মুহূর্তে দেবতার মূর্তি দাফন অবস্থায় আছে। ওই এলাকার আদি বাসিন্দা যারা ছিল তারা আন্দাজ করতে পেরেছিল যে এমনটা তাদের সাথে হতে পারে। তারা কিন্তু কখনোই ঠকিদের ব্যাপারে জানতো না। তারা পিচাসদের পুজো করত। সেই পিচাসটা ছিল ওই অরণ্যের একচ্ছত্র অধিপতি, এবং তারা ওই পিচাসদের দয়াতেই ভালো ছিল সেখানে, এবং তারা ওই পিচাসদের পুজো করতো এবং তাদের পিচাসকেই কিন্তু তারা সৃষ্টিকর্তা ভাবতো, যেটা কারণ ওদের কাছে এসে তখন পর্যন্ত স্রষ্টার ব্যাপারে কেউ জানতো না। ওরা যাকে দেখতো ঐশ্বরিক ক্ষমতা বল মনে করতো, তার কাছে আছে মনে করতো যে স্রষ্টা, তাদেরকে সে পুজো করতো, সেই পিচাসদেরকে তারা পুজো করতো। এবং ওই পিচাসরাই আগাম খবর দেয় এদেরকে যে এইখানে ঠগিরা হামলা করবে। ওরা পিচাসদের কাছে সাহায্য চায় যে কীভাবে তারা নিজেদেরকে রক্ষা করবে। তখন সেই পিচাস, তার চেয়ে বড় কাল পিচাস একজন আছে, যে পিচাসদের রাজা হয় ওই অরণ্যের, কাল পিচাসের কাছে যায় এবং কাল পিচাস তার 5 জন সেনাপতি ধরনের মানে 5 জন মানে খুবই ঘনিষ্ঠ এই রকম 5 পিচাসকে পাঠায়। এবং ওই 5 পিচাস এসে ওই জায়গায় ওই অরণ্যে যাদের আবাস ছিল তাদের মধ্যে থেকে 5 জন তাগড়া জওয়ানের উপরে ওরা ভর করে, এবং এই ভর করা জওয়ানদের উপর ওরা ভর করেই ওরা অভিযানে নামে এবং ওরা চুরি করে ওই দেবতার মূর্তি নিয়ে চলে আসে। যখন ঠগিরা পুজো করে যখন তারা ডাকাতির উদ্দেশ্যে বের হয় তখন তো তাদের মূর্তিটাও সেখানে থাকে, তাদের দেবতার। এই পিচাসেরা প্রায় 17 দিন সফর করে ওই জায়গা মতো যে পৌঁছায় এবং শেষে ওই মূর্তি ওরা চুরি করে নিয়ে আসে। এবং ওইখানে ওই পিচাসদের কথা অনুযায়ী ওই সময়ই গর্ত খুঁড়ে ওই দেবতার ওই মূর্তিকে ভরে দেয় এবং তারপরে দাফন করে দেয় মাটি চাপা দিয়ে। তারপর থেকে ওই যে বললাম স্থিরতা ভঙ্গ হয়ে গেছে, যার কারণে এই শক্তি এখন মুক্তি পেয়ে গেছে। তা আমি জিজ্ঞেস করলাম তারাকে এখন করবোটা কি বলো তো? দিগন্তে তারা আমাকে বলল তোমার যেটা মনে চায় তুমি সেটা করতে পারো। তুমি কখনো আমাকে জিজ্ঞেস করে কোনো কিছু করোনি। এখন তুমি যদি আমার কাছে জিজ্ঞেস করো তাহলে আমি যে এক্ষুনি ওই দেবতার মূর্তিটা ভেঙে ফেলতে পারি। ওই সময় আমার মনে পড়লো যে সুফিয়ান কিন্তু বারবার বলেছিল জিন্দা কবর, জিন্দা কবর, জিন্দা কবর। এই জিন্দা কবরের মানেটা কী তাহলে দাঁড়ায়? যে মানেটা এরকম, কারণ ওরা বিশ্বাস করে যে দেবতা সবসময় জাগ্রত, এটাই। তখন দ্বিগুণ তারা আমাকে বলে হ্যাঁ, যেহেতু ওরা বিশ্বাস করে যে দেবতা সবসময় জাগ্রত, ওদের দেবতা তো সেই মূর্তির মধ্যে বন্দি, এবং সে তখন এখন তো সে দাফন করা অবস্থা, তার মানে তার জিন্দা কবর হয়ে আছে। সে এখন জিন্দা কবর হয়ে মানে সে এখন জিন্দা কিন্তু কবরের বাসিন্দা তার হিসাবে। তখন আমি দিগন্ত তারাকে বললাম আচ্ছা ঠিক আছে, আমি বুঝে গিয়েছি আমাকে কী করতে হবে। দিগন্ত তারা আমাকে জিজ্ঞেস করলে কী বুঝেছ বলো আলো। তো আমি দিগন্ত তারাকে বললাম ওই মূর্তি খুঁড়ে ওই মূর্তি ভেঙে ফেলতে হবে, আর না হলে ওই মূর্তি নষ্ট করে ফেলতে হবে। দিগন্ত তারা আমাকে বলে এক্স্যাক্টলি এটাই করতে হবে। যদি ওই ছেলেকে এই মুহূর্তে বাঁচাতে যাও কিন্তু আমার নিজেরও মনে হয় না যে তোমরা সফল হবে, কারণ ওই এন্টিটি এত বেশি ক্ষুধার্ত, সে 100 বছর ধরে কিছু খায়নি, সে ছেলেকে ভেতর থেকে কিচ্ছু রাখেনি। যদি ছেলেকে তোমরা মুক্ত করো তখন দেখবে যে ছেলেটা পড়ে গেছে, হাসপাতালে নেবার পরে দেখবে ওর ভেতরে আর কোনো কিছু ঠিক নেই, সব শেষ হয়ে গেছে। আমি দিগন্ত তারার দিকে তাকিয়ে থাকলাম শুধু। আমি অনেক সময় এরকম পজিশনে পড়েছি আগে পরে, অনেক সময় হাল ছেড়ে দিয়েছি, হাল ছাড়িনি, কিন্তু এবার
এবার মনে হলো যে না, এটা একটা কিছু করা দরকার। চেষ্টা করি না, কি হয় আল্লাহ জানে, যেটা হবার হবে। তো দিগন্ত তারা আমার মনোভাব বুঝতে পারে আমার চেহারা দেখে, তো সে একটা মুচকি হাসি দেয়। ওই মিষ্টি হাসিটা দিয়ে সে আমাকে বলল, ঠিক আছে, যা ইচ্ছা করো, কোনো সমস্যা নেই, কিন্তু আমার লোকেরা তোমার আশপাশে থাকবে। এটা বলে সে 2-3 পা পিছিয়ে যায়, আর 2-3 পা পিছিয়ে যে বলে, মনে আছে না? তো আমি মাথা নাড়িয়ে বললাম, হ্যাঁ আমার মনে আছে। তো সে একটা চোখ টিপ মেরে একটা মুচকি হাসি দিয়ে সে বাতাসে গায়েব হয়ে যায়। দিগন্তের তারা চলে যাবার পর আমার হাতে একটাই অপশন ছিল, ওই লোকেশন কিভাবে আমি খুঁজে বের করতে পারবো সেটা কাদের পারবে না, আর আমি সাহেবকে জিজ্ঞেস করে এখন কোনো লাভ নেই। আবার একটা জায়গা খুঁজে বের করাও কিন্তু খুব সহজ না, কোন জায়গায় বিরিয়াল গ্রাউন্ড আছে আর কোথায় কাকে পুঁতে রাখা আছে এটা তো এত সহজে জানা সম্ভব না। এখন চিন্তা করলাম আমার হাতে একটাই অপশন, গোজার। আমি গোজারের নাম আপনাদেরকে বলেছিলাম, গোজার হচ্ছে খাঁটি চোর। এখন এই কথাটা কেন বললাম, সে চুরি করে এবং সব ধরনের ইনফরমেশন সে গ্যাদার করতে পারে, আর সে তাদের স্বজাতির মধ্যে লুকিয়ে লুকিয়ে ইনফরমেশন বের করতে পারে এবং ঘন ঘন রূপ বদলাতে পারে। সে মানে সে হচ্ছে একজন মাস্টার মাইন্ড টাইপের লোক, যার শক্তি নেই কিন্তু প্রবল বুদ্ধি আছে। জুম্মানের সাথে আমার কথা হবার পরে আরও একটা দিন মাঝখান দিয়ে চলে যায়। এরপর আমি ডিসাইড করি যে আমি গোলজারের মাধ্যমে লোকেশনটা বের করব। আমি ওই দিন গোলজারকে ডাকি এবং গোলজারকে ইশারা দিয়ে বলি যে তোর সাথে আমার রাতে কথা আছে। এখন গোলজারকে কিন্তু আমি বন্দি দশা থেকে বের করেছি এবং গোলজারের সাথে আমার চুক্তি এইটাই যে আমি যখন ওকে যেটা করতে বলবো ও সেটা করবে। ওই চুক্তির খাতিরেই হোক, ঠেকা পড়ে হোক, আর যাই হোক, রাতের বেলা আমি অপেক্ষা করছিলাম গোলজারের। আমি ওই বিলের পাশে উঁচু রাস্তার মধ্যে যে জায়গায় ঘাস থাকে, এই ঘাসের উপর বসে আমি বিলের দিকে তাকিয়েছিলাম এই অন্ধকারের মধ্যেই। এবং ঠিকই আমার পিছনে এসে গোলজার দাঁড়ায় এবং গোলজারের কণ্ঠস্বরটা সম্পূর্ণ নাকি নাকি। গোলজার সবসময়ই 7-8 বছরের বাচ্চার রূপ নেয়, মানে ওইভাবে ওই রূপই সে নেয় এবং ওই রূপেই সে আমার সামনে আসে, কিন্তু সবসময় একই চেহারা নিয়ে সে আসে না আমার সামনে। তো ডুগডুগি বাজালো, ডুগডুগি বাজিয়ে ও ডুগডুগি ব্যবহার করে, কোক মানে পাখির মতো ডাকে, বিভিন্ন পাখির গলা নকল করতে পারে। তো আমাকে বলল যে আমি আসছি। আমি গোজারকে বললাম, গোজার তুমি যেভাবে পারো, আমার মাথার মধ্যে একটা ছবি আছে আর বাকি ইনফরমেশনটা তুমি সেখান থেকে পেয়ে যাবে, তুমি শুধু আমাকে একটু কষ্ট করে আমাকে রাস্তাটা দেখাও কোথায়। তুই ইনিয়ে বিনিয়ে বলছিল বাচ্চাদের মতো ঘেঙে ঘেঙে যে এটা নাকি নাকি গলায় যেভাবে কথাবার্তা বলে। ওই যখন আমি একটু গরম হলাম ওর উপরে, শুধু এটুকু বললাম যে তুই এটা করবি কি না। প্রথমে বললাম তুমি, এরপর বললাম তুই। তো গোজার আমাকে বলল আচ্ছা ঠিক আছে আমি করে দেখছি। তো গোজার আমাকে শুধু বললো যে আকাশের দিকে তাকিয়ে থাকতে এবং ও ডুগডুগি বাজাবে, ডুগডুগি শব্দের প্রতি ওর লক্ষ্য রাখতে, ফার্দার কোনো কিছু ওকে করতে ও আমাকে করতে না করলো। আমি আকাশের দিকে তাকিয়ে আছি, গোজার তখনও ডুগডুগি বাজাচ্ছে। এর মধ্যে একটা সময় হঠাৎ গোলজার একটু ভিন্নভাবে বলতে লাগলো একটা এলাকার নাম, ওই এলাকার নাম, তারপরে কোন জায়গায় এবং কোন কোন দিক দিয়ে কীভাবে যেতে হবে। এবং আমার মনে থাকে বিধায় আমাকে লিখতে পর্যন্ত হয়নি গোজার আমাকে কী বলেছে। গোজারের কথা শেষ হবার পর গোজার আমাকে জিজ্ঞেস করলো তাহলে আমি এবার যেতে পারি। আমি গোজারকে বললাম হ্যাঁ তুই যা। গোজার করলো কি, আমার সামনেই আমাকে ক্রস করে দৌড়ে যে বিলের সামনে আমি বসে আছি এই বিলের মধ্যে সে লাফ দিল এবং লাফ দিয়ে মানে লাফিয়ে 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 বিড়াল যেভাবে লাফায় বা খরগোশ যেভাবে লাফায় এইভাবে লাফিয়ে লাফিয়ে এই বিল পুরো পার হয়ে
সামনের দিকে গায়েব হয়ে গেল একদম। আমি পরের দিন দুপুরবেলা জুম্মনকে জানাই যে আমি লোকেশন পেয়ে গেছি, এখন তুমি চলো। বলে রাখা ভালো, এই সময়টুকুর মধ্যে কিন্তু জুম্মন আমাকে বারবার বলেছে যে কিছু একটা কর, বাচ্চাটার জন্য কিছু একটা কর। কারণ কন্টিনিউ ওইখানে কিছু না কিছু হচ্ছে, কিন্তু ওই দিকে এখন আর কনসেন্ট্রেট করার সময় নেই। এমন না যে ওই সিমটমটাকে আপনি ঠেকাতে পারবেন, যে যা ঘটছে ওই জায়গায় ওটা ঠিকই কোনো লাভ নেই। যেই জায়গায় সমস্যা ওই গোড়াতে না যেতে পারলে ওটা ঠিকই আর কোনো লাভ নেই সামনের সিমটমটা। তো আমরা একটা প্রাইভেট কারে রওনা দিয়ে দিই। জুম্মন সবসময় টুপি পরে এবং চেক টাইপের শার্ট পরে, যে শার্টের মধ্যে চেকের ধরন আছে এরকম শার্টগুলো সে পরে, আর লুঙ্গি পরে সবসময়, অন্য কোনো কাপড় কখনো পরবে না। আমি বুঝার যে একটা প্রাইভেট গাড়িতে এত দূরে যাচ্ছি পাহাড়ি এক এলাকায়, ও আর আমি একটা টু শব্দ পর্যন্ত বইনি গাড়ির মধ্যে ঢোকার পর থেকে। রাস্তায় বিরতিতে গাড়ি থেমেছে, আবার গ্যাস ভরার জন্য থেমেছে, সব কিছু একটা টু শব্দ আমরা করিনি, ও করেনি আমিও করিনি। আমরা ওই এক্স্যাক্ট লোকেশন থেকে তখন প্রায় 7-8 কিলোমিটার দূরে, আর এত দুর্গম এলাকা যে আপনাকে হেঁটে যেতে হবে। আর এটা কিন্তু কোনো ট্যুরিস্ট স্পট না, মানে এইখানে কোনো ট্যুরিস্ট আসে না। তো জুম্মনকে আমি পুরোপুরি বললাম ব্যাপারটা, আমি যে ইনফরমেশন গ্যাদার করতে পেরেছি অতটুকু আমি গ্যাদার করলাম, জানালাম। যখন জুম্মনের সাথে আমি কথা বলছি ওই সময় আমরা একটা হোটেল রুমের মধ্যে ছিলাম। ওই সময় হোটেল রুমের জানালায় আমি দেখিনি, কিন্তু জুম্মন দেখেছে একটা বন মানুষের চেহারা। তো জুম্মন বন মানুষের চেহারা দেখার পরে আমাকে বললো, তো জানলায় কি দেখতো? তা আমি তাকানোর পরে আমি তো কাউকে দেখলাম না। বললাম যে কি? ও বললো যে ও একটু দীর্ঘত তারকে তাচ্ছিল করে সবসময়, এবং এটা একটা কারণ আছে। তো ওইভাবে তাচ্ছিল করে বললো যে ওর লোক নাকি। আমি ওর এই কথার উত্তর দিইনি। প্ল্যান হচ্ছে কিছু জিনিসপত্র লাগে মাটি খুঁড়তে, আমি মাটি খুঁড়তে পারবো না, কারণ আমার আগের মতো আর ওই ক্যাপাসিটিটা নাই, কারণ আমার হাতের সমস্যাটা খুব বেড়ে গেছে। যে আঙ্গুলটা ভাঙা, ওই আঙ্গুলের সমস্যাটা বেড়ে গেছে অনেক। তারপরে যতটুকু পারি বসে তো থাকবো না, ব্যথা না লাগা রাখ পর্যন্ত চেষ্টা করব। তো কিছু জিনিসপত্র ম্যানেজ করতে হয়, জিনিসপত্রগুলো ম্যানেজ করতে নিচে নেমে গেছে জুম্মন নিচে নেমে যাবার পর আমি জানলার সামনে এসে দাঁড়ালাম, যে জায়গাটা জুম্মন বললো যে এখানে সে বন মানুষের মতো কাউকে দেখেছে। তো আমি জানলার সামনে দাঁড়িয়ে আছি, বাইরের পরিবেশটা দেখছি, কারণ শহরের পরিবেশ আর ওই ভেতরের পরিবেশে মানে প্রচুর তফাৎ। তো আমার পোলো শার্টের কলারে একটা জোনাকি পোকা এসে বসলো, আর আমি বুঝলাম যে অদূরে আশপাশে কোথাও দিগন্ত তারা আছে, সে আমার দিকে নজর রাখছে। কিন্তু আজ রাতে আমরা কিছু করতে পারবো না, আজ রাতে অন্ধকারের মতো কোথাও যাওয়া সম্ভব না আমাদের পক্ষে। এদিকে আমরা ছিলাম দোতলা, এদিকে নিচ থেকে যখন উপরে উঠে আসছিল জুম্মন, তখন আমি শুনতে পাচ্ছিলাম ফোনে কথা বলছে সুফিয়ানদের ওদিকে খুব সমস্যা হচ্ছে খুব। আমরা সকালবেলা রওনা দিই, আর অনেক কষ্টে চড়াই উতরাই পার করে, পাহাড়ে ওঠা কিন্তু সহজ না, আবার আহামরি বড় পাহাড় না, কিন্তু একবার উঠতে হয় একবার নামতে হয়, কারণ রাস্তাটাই আপনাকে সেভাবে নিয়ে যাচ্ছে। এবং কন্টিনিউ আমাকে গাইড করেছে হচ্ছে জুম্মন, যেখানে ঠিকানা জানতাম আমি, কিন্তু গাইড করেছে আমাকে জুম্মন, কারণ জুম্মন সেন্স করতে পারে আমার যেতে ভালো। জুম্মন বুঝতে পারছিল যে ওই কবর ওকেই ডাকছে, যে কবরটার জন্য ওইখানে আসছে, ওই কবরই ওকে ডাকছে। তো আমি জুম্মনের পিছনে এই উঁচু নিচু পাহাড় যখন আমরা পার হচ্ছি, একটা সময় কিন্তু এমন একটা এলাকায় আমরা গাছগাছালি আর পাহাড় ছাড়া আকাশ প্রায় দেখা যায় না বললে চলে, এবং অন্ধকার দিনের বেলায়
কালবৈশাখী যখন আমাদের শহরের উপর চলে আসে যেরকম অন্ধকার হয় এরকম অন্ধকার দিনের বেলায়। তো রাতের অপেক্ষা তো করা সম্ভব না, কারণ রাতের অপেক্ষা করবো তো নিজেরাই শেষ। ওই জায়গায় আমরা যখন পৌঁছালাম, জুম্মনের চেহারা হাব ভাব সব বদলে গেছে। জুম্মন হাই হাই করছে, ও উত্তেজিত, ওর চোখ বড় হয়ে গেছে, ওর মনে হচ্ছে যে এটা এটা নর্মাল কোনো জায়গা না, এটা বিশাল বড় কোনো জায়গা। এবং ওই সময় জুম্মন অ্যাকচুয়ালি কিছু জিনিস দেখতে পাচ্ছিল যে জিনিস আমি দেখতে পাচ্ছিলাম না। জুম্মন দেখতে পাচ্ছিল এই জায়গাতে যখন ওই পিচাসটা এই মূর্তিটা নিয়ে আসে, কিছু লোক মিলে যখন এই জায়গায় গর্ত করছিল, তখনকার পরিবেশ আর এখনকার পরিবেশে বলতে বিশাল তফাৎ। তখন আরো ঘন ছিল এবং আরো কালো ছিল সেই রাত। এখন আমরা তো দিনে অন্ধকারে দেখছি, সেদিন তো রাতের অন্ধকারে আশপাশে শুধু কালো আর কালো। যে কজন তারা কবরটা করছিল, এই গর্তটা করছিল মূর্তিটা রাখার জন্য, ওই 5 জন লোকের উপরে যে 5 জন পিচাস ভর করেছে, তারা তো তাদের হাতে তারা মানে সম্মিলিতভাবে ওই মূর্তি ধরে রেখেছে। ওই মূর্তি শব্দ করছে, হুমকি দিচ্ছে যে এই কাজ আমাকে আমাকে তোরা ছেড়ে দিই, এরকম কথাবার্তা। কিন্তু ওটা বাংলা না, অন্যরকম, অন্য ভাষায়। এবং যখন ওই গর্ত খোঁড়ার পরে ওই মূর্তিটাকে ওই 5 পিচাস নামাতে, মানে 5 পিচাস ভর করা ব্যক্তি নামাতে যাবে, তখন ওদের উপরে গাছ পর্যন্ত ভেঙে পড়েছিল। এবং একজন পিচাস ভর করা লোক তার ডান হাত না জানি বাম হাত দিয়ে একটা গাছকে ঠেকিয়ে পর্যন্ত দেয়, যেটা তাদের উপরে পড়ে। এবং তাদের চারপাশে ঘূর্ণিঝড় হচ্ছিল রীতিমতো এই অন্ধকার রাতেও। কবরের মধ্যে রাখার পর এমন মনে হলো জুমন যেটা দেখছে যে ওই মূর্তি নিজে থেকে বের হয়ে আসার চেষ্টা করছে। মানে তার হাত, মানে সে তো একটা মানে মূর্তি কিসের তৈরি সেটা এখন পর্যন্ত আমরা শিওর না, কিন্তু মূর্তিরই এই জড় বস্তুটাই কেমন যেন জীবন্ত হয়ে নড়াচড়া করার চেষ্টা করছে। এবং ওই পিচাস ভর করা লোকজন দ্রুত ওই জায়গায় মাটি দিয়ে দাফন করে ফেলে এবং মানে রক্ত ছিটিয়ে দিয়ে ওই জায়গাটা আমাদের কি জানি করে। জুম্মনের রীতিমতো প্যানিক অ্যাটাক হচ্ছিল, দেখলে বোঝা যায়। আমি ওকে শান্ত করার চেষ্টা করছিলাম, কিন্তু ও জোরে জোরে হাঁপারের মতো নিঃশ্বাস নিচ্ছিল আর ইশারা দিয়ে আমাকে জায়গাটা দেখাচ্ছিল। আমরা এখন যে জায়গাটার মধ্যে আছে, আমাদের চারপাশেই পাহাড়। একটু সামনের দিকে গেলে পাহাড়টা নিচু হতে শুরু করেছে, এবং বেশি নিচু না, কিন্তু এই আমরা যে জায়গায় অবস্থান করছি সব কিছুর মাঝখান বরাবর প্রায় 100 স্কোয়ার ফিট কি 120 স্কোয়ার ফিটের মতো এলাকার মধ্যে একটা সমতল ভূমি আছে। এটা সেই জায়গা যে জায়গায় কবরটা দেওয়া হয়েছে। জুম্মন শান্ত হওয়ার পরে জুম্মন যখন আমাকে এই কথাটা বললো, তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ করে আমরা শুরু করি। তো এই জায়গা খোঁড়ার আগে আমি চারপাশে ঘুরতে একচুয়ালি আয়াতুল কুরসি পড়ি। জুম্মন অপেক্ষা করছিল আমার ইশারা। যখন আমি ইশারাটা দিলাম যে হ্যাঁ আমার পড়া কমপ্লিট হয়েছে, গোল গোল করে রাউন্ড করে পড়ছিলাম আমরা, ও একটা কোপ দিল। এবং এইভাবে ধীরে ধীরে কোদাল এবং অন্য দুটা জিনিস আমরা ব্যবহার করে আমরা খোঁড়ার চেষ্টা করলাম। কিন্তু আমি তো আর পারছি না, আর ও একা একা পেরে উঠছে না। সন্ধ্যা নামা শুরু হয়ে গেছে, এবং যখন সন্ধ্যা নামা শুরু হয়ে গেছে আমার ভেতরটা মানে ছ্যাঁত করে ওঠে, আর মানে বাড়ি মারার শব্দ। আর যেই সময় আমি রিয়েলাইজ করলাম যে সন্ধ্যা হয়ে গেছে, কারণ আমাদের মাথার উপরে খোলা আকাশ, ওই সময়ই মনে হলো যে পুরো পাহাড়ের উপরে যে বনটা, এই বনটার চেহারাই বদলে গেছে এক সেকেন্ডে। এখন মনে হচ্ছে যে ওরা আমাদের দিকে তাকিয়ে আছে। এদিকে আমি খেয়াল করলাম কি, এই বনের মধ্যেই আশপাশের দিগন্তে তারা লোক চলাফেরা করছে। আমি বুঝতে পারি, কারণ দূরে তাকিয়ে দেখলাম যে একটা বন মানুষের মতো কে যেন হাঁটছে। আমি বুঝতে পারছি যে এটা সে, আমার দিগন্তে তারা লোক, কিন্তু এর বাইরেও আমি এখানে অনুভব করছি যে আশপাশে আরও লোক আছে যারা আমাদেরকে যে কোনো সময় হামলা করতে পারে আমাদের উপরে। আমি
কি মনে করে জুম্মনের দিকে তাকালাম। আশপাশে তাকানোর পরে তাকিয়ে দেখলাম জুম্মন কেমন জানি পাগল হয়ে গেছে। হ্যাঁ, পাগল হয়ে সে শুধু খুঁটছে আর সে বিড় করছে, দাঁড়া 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 দাঁড়া। তাই আমি জিজ্ঞেস করলাম যে কী হয়েছে তোমার? তো জুম্মন চিৎকার দিয়ে বসে, শুনতে পাস না? মানে খুবই রাফলি আর এত জোরে চিৎকার দিয়ে সে কথাটা বলল যে মানে এই বনের মধ্যে ওর কথাটা না একো হয়ে আসছে বারবার, যে তুই শুনতে পাস না যে ডাকতেছে? তুই শুন, তুই কান পেতে শুন যে ডাকতেছে। দেখ দেখ আমাকে ডাকতেছে, বলতেছে যে খুর খুর খুর, আমাকে মুক্ত কর, ও আমাকে মুক্ত কর। তা আমি ওর এই কথার আর উত্তর দিইনি, আমি চুপচাপ দাঁড়িয়ে দেখলাম। আবার কিছুক্ষণ পরে যখন দুজন মিলে আবার খোঁড়া শুরু করেছি, এবার আসলেই মানে বনের ভেতর অন্ধকার হয়ে গেছে, শুধুমাত্র আমাদের মাথাটার উপরে যতটুকু আলো আসমানের। আর ধীরে 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 অন্ধকার নামলো। অন্ধকার নামার সাথে সাথে, বিশ্বাস করুন, অন্ধকার নামার সাথে সাথেই মানে আমি জুম্মতে কাজ বন্ধ করে চুপচাপ দাঁড়িয়ে আছি। অন্ধকার নামার সাথে সাথে মনে হলো যে ওই গাছগুলোর উপর থেকে দূরে, ধারে কাছে না, দূরে গাছগুলোর উপর থেকে ভারী ভারী কারা জানি নিচে নামলো। এবং এই একসাথে যখন নিচে নামলো ওরা, ওই কদম এবং ওই কম্পন আমি আর জুম্মন দুজন টের পাই। আমার হাতে ছিল মোবাইল ফোনের লাইট, ফ্ল্যাশ লাইট আর চার্জার লাইট। এটা কিনেছিলাম আমরা, ওই চার্জার লাইটটা সাথে আনতে ভুলে গিয়েছিল। আমরা জানতাম যে আমরা ফিরে আস্তে আস্তে অন্ধকার হয়ে যাবে, কিন্তু সাথে করে চার্জার লাইট আনেনি। দুটো মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইট, এর বাইরে আমাদের হাতে কোনো লাইট নেই। এবং লাইট বন্ধ করার পরে আমি আমার হাত পর্যন্ত দেখতে পাবো না, এত ভয়ঙ্কর অন্ধকার। কিন্তু আমি জুম্মনকে বললাম যে দেখ, সীমার মধ্যে থাক, সীমার মধ্যে আছি, কোনো সমস্যা নেই, তুই সীমার বাইরে যাস না, এটা কিন্তু আমি খুব বড় বিপদে পড়ে যাব। জুম্মন আমার দিকে তাকিয়ে না একটা খ্যাক করে একটা হাসি দিল আর অবজ্ঞা দিল, মানে অবজ্ঞা একটা হাসি দিল, বলে মানে বুঝালো যে তোর কথা শুনে আমার কোনো লাভ নেই। আমরা অনুভব করলাম যে ধীরে 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 হেঁটে ওরা আমাদের চারপাশে অগ্রসর হচ্ছে। জুম্মন আর আমার বেশ কয়েকবার চোখাচোখি হয়। অতক্ষণে রিয়েলাইজ করলাম যে আমরা প্রায় 4.5 ফিটের মতো ঘুরে ফেলেছি। এখন জুম্মন আমাকে বারবার বলছে যে আর অল্প আর অল্প আর অল্প। তো ক্লান্ত অবস্থায় আমরা যখন দাঁড়িয়ে আছি, ততক্ষণে আমি ডিসাইড করে ফেলেছি যে না, এখানে একা দাঁড়ানো সম্ভব না, আমি দিগন্ত তারাকে ডাকবো। আমার আর হচ্ছে না, আমি ভয় লাগছে, সত্যি কথা আমার ভয় লাগছে। কারণ আমার কাছে মনে হচ্ছে যে চারপাশে দুটো চোখ আছে, এই দুটো চোখের পেছনে যে আছে, মানে চোখটা যার শরীরে যার সাথে আছে সে দেখতে বিভৎস, আসে এসে গিলে খেয়ে ফেলবে আমাকে এক্ষুনি, এরকমই লাগছে আমার। আর মনে হচ্ছে গাছপালা যাতে আমার আরও কাছে চলে আসছে, মানে এই গাছপালা মনে হচ্ছে একটু দূরে দূরে, কিন্তু এখন মনে হচ্ছে গাছপালাগুলো খুব কাছে চলে আসছে। এর মধ্যে আমি হঠাৎ শুনতে পাই মানে হম ভরম ভ্রম, এরকম টাইপের শব্দ। প্রথমে আমাকে ঝুম্মন বলে যায় শুন শুন শুন, শুনতে পাস নাকি দেখ, খুবই ফিসফিস করে। পরে আমি কান পাতা পরে আমি শুনতে পেলাম যে হম ভরম ভরম এরকম কি জানি বলছে। যখন বলছে ও আর আমি কনফার্ম হলাম যে মাটির নিচ থেকে শব্দ, প্রায় 1 ফিট বা 1.5 ফিট নিচ থেকে শব্দ। কারণ ওই হম ভরম ভরম যেটা করছে না, এইটার অনুভূতিটা আমরা নিজেরা হাতে পাচ্ছিলাম ওই মাটিতে হাত রাখার পরে। এবং দুজনে মিলে আবার একসাথে শুরু করলাম, কিন্তু 1 মিনিটও যায় নাই, হঠাৎ আমাদের পাশে একটা গাছ ভেঙে পড়ে। গাছ ভেঙে পড়া মাত্রই দূর থেকে বিকট শব্দ, মন্ত্র পড়ার শব্দ শুরু হলো। যে এক অমানুষ, যে মানুষ না, একজন অশরীরী মন্ত্র পড়া শুরু করেছে। এবং ইম্যাজিন করতে পারবেন একটা অশরীরী যখন, যার শরীর নেই, সে যখন মন্ত্র পড়বে, তখন ওই মন্ত্র তো সে পড়ছে না, মনে হবে যে বাতাসই মন্ত্র গাইছে আপনার কানের সামনে, এরকম লাগবে, না শুনলে বুঝতে পারবেন না। মন্ত্র পড়া যখন শুরু হলো, তখন সাথে সাথে ঢোল পিটানি শুরু হলো এবং এক একটা বাড়ির অনুভূতি আমাদের পায়ের নিচে লাগছিল। জুম্মন অস্থির হয়ে গেছে, জুম্মন পাগলের মতো করার চেষ্টা করছে, কিন্তু আমি আর পারছি না। আমি একপাশে হেলান দিয়ে বসে আছি। একটা সময় আমি
কেন জানি বললাম যে কে জানি আছে দেখ তো ওই পাশে। আমি জুম্মনকে উদ্দেশ্য করে বললাম, লাইট মারিনি কিন্তু আমরা ওদিকে, আমাদের লাইটগুলো নিচের দিকে তাক করা। আমি অনুভব করলাম যে আমি এখন যেদিকে আছি, বললাম না যে চারদিকে পাহাড়, কিন্তু একটার দিকে ঢলে গেছে নিচের দিকে, মানে একটু ঢালু নিচে নেমে গেছে জায়গাটা, ঠিক ওইখানে আমি অনুভব করছি কে জানি আছে, মানে আমার থেকে প্রায় 30-40 মিটার দূরে। কিন্তু আমরা দুইজন এতটাই আমাদের সেন্স তখন প্রখর যে আমরা কে কোথায় হাঁটছে এটা অনুভব করছিলাম। জুম্মন করলো কি, কোদাল কাঁধে নিয়ে সে এই যে জায়গাটা খুঁড়েছে, আমি শুধু আমার বুক পর্যন্তই তখন অ্যাভেলেবেল বাইরে দেখার মতো, বাকিটুকু তো আমার নিচে। ও আমাকে রেখে উপরে উঠে গেছেন। উপরে উঠে ওদেরকে উদ্দেশ্য করে গালিগালাজ করে বললো যে দাঁড়া, তোদের বাবা আসতেছে দাঁড়া, এটা বলেও নেমে গেল নিচে। এই অন্ধকারের মধ্যে মোবাইল ফোন মানে আমার দিকে ছুঁড়ে মেরে দিয়ে নেমে গেল। আর এই অন্ধকারের মধ্যে তখন হয়তো আমাদের চোখ শুয়ে আসছে, আমি স্পষ্ট বুঝতে পারলাম যে ও আমার সামনে চলে গেছে, যেই দিকটাতে আমি অনুভব করছিলাম যে কেউ ছিল। আর ওই দিক থেকে বিকট শব্দ আসছে তখন। এত বিকট শব্দ আসার কথাই ছিল না তখন। ওই হোম ভরম ভরম এরকম শব্দটা তখন ধীরে ধীরে বাড়তে লাগলো আর জোরে। আমি দিগন্তে তারাকে ডাকলাম, আমার পক্ষে সম্ভব ছিল না তখন সহ্য করা। যখন আমি দিগন্তে তারাকে ডাকলাম ওই সময়ই মানে ওইখানে ঝগড়া শুরু হয়ে গেছে। মানে জুম্মান কার সাথে যেন কথা বলছে, যার কোনো শরীর নেই, সেইখান থেকে শব্দ আসছে, দূর থেকে মোটো পড়ার শব্দ আসছে, ঢোল পিটানোর শব্দ, আমার পায়ের নিচে কাঁপছে মাটি, আমার পায়ের নিচে থেকে ভ্রুম ভ্রুম শব্দ আসছে। এর কোনো ব্যাখ্যা আমার কাছে নেই, চুপচাপ শোনা ছাড়া। আমি বুঝতে পারছিলাম যে জুম্মনের সাথে কারোর ধস্তাধস্তি হচ্ছে। জুম্মন কিন্তু আমাকে ডাকেও নাই সাহায্য করার জন্য। জুম্মন কেমন যেন পাগলাটে হয়ে ওই জায়গার মধ্যে ধস্তাধস্তি করছে কার সাথে যেন। একটা সময়ে আমার মনে হলো যে আমি যদি এক্ষুনি যদি মূর্তির কোনো কিছু না করি তাহলে কিন্তু বড় ধরনের ক্ষতি হয়ে যাবে আমাদের। আমি করলাম কি, আমার কেন জানি মনে হলো যে আমি পারবো, এই 1-2 ফিট খোঁড়া সম্ভব না। তখন আমি করলাম কি, আমি কোপ না দিয়ে আমার সামনে যে জিনিসটা ছিল, এটা হচ্ছে বেলচা টাইপের, তো আমার সামনে যেটা ছিল এটা দিয়ে আমি কোপ না দিয়ে মানে ঘষে ঘষে তোলা শুরু করলাম ওই জায়গাটা, এবং নিজের দম আটকে পুরো শরীরের শক্তি বাড়িয়ে দিয়ে ওই জায়গা ঘষা শুরু করলাম। এবং বিশ্বাস করবেন না, 2 মিনিটের মাথায় টং করে একটা বাড়ি খেলো আমার ওই যে বেলচাটা। টং করে বাড়ি খাওয়া মাত্রই আমি এটুকু বুঝলাম যে মূর্তির গোড়াটা আমি পেয়ে গেছি। কিন্তু যখন মূর্তির গোড়াটা আমি পেয়ে গেছি, ওই সময় চারপাশ থেকে বাতাস বইতে শুরু করে, রীতিমতো জোরে জোরে বাতাস। ওদিকে জুম্মন চিৎকার চেঁচামেচি করছে, কার সাথে মারামারি করছে, এবং সে ব্যথাও পাচ্ছে, কিন্তু সে হাসছেও, ব্যথায় সে হাসছেও। সে কার সাথে মারামারি করছে আমি জানি না। আমি এইখানে এই প্রায় 5.5 ফিটের মতো কবরের মধ্যে। এখন শুধু কেউ যদি দূর থেকে দেখে শুধু আমার মাথা চুলগুলো দেখবে, আমার কপালও দেখবে না। এবং আমি নিজেও নিঃশ্বাস নিতে পারছিলাম না, মনে হচ্ছে যে আমার দম বন্ধ হয়ে আসতেছে। কিন্তু আমার এই বিশ্বাস হচ্ছিল যে আশেপাশের দিগন্তে তারা লোক আছে এবং সে আসবে নিজেও, কারণ আমি বুঝতে পারছিলাম যে সে আসছে। ওই সময় আমার পায়ের নিচ থেকে মেয়েলি কণ্ঠে আমাকে বোঝানোর চেষ্টা করলো, আমার সাথে কথা বলার চেষ্টা করলো, এবং আমার মনে হলো কে জানি আমার পা স্পর্শ করেছে এখানে। কিন্তু এই মূর্তিটার কোন অংশ তখন আমার বেলচার মধ্যে লেগেছিল এটা আমি জানি না। আর বেলচা দিয়ে যেহেতু আমি ঘষেছি, মানে এই মূর্তি উঠানোর মতো আশপাশে কোনো জায়গাও আমি করি নেই যে মূর্তি উঠাবো। আমি শুধু চেষ্টা করছিলাম যে একটা কোণা ভাঙতে পারলে হয়, কিন্তু যত বাড়ি মারি ততই কেন জানি মনে হচ্ছিলো যে ওরা তুলে তুলে জুম্মন কাছা মারছে, সেটা মনে হচ্ছিল আমার।
আমি চিৎকার করে ডাক দিলাম যে তারা তুমি কোথায়, কিন্তু কোনো রেসপন্স নাই, কিন্তু বুঝতে পারছি যে আসতেছে। এর মধ্যে আমি বুঝলাম যে ওই বন মানুষের কথা বলেছি না, আমার কেন জানি মনে হচ্ছে যে ওই বন মানুষ দৌড় দিয়ে যেই দিকে শব্দ হচ্ছে ওই দিকে ছুটে গেছে, ওই যে মন্ত্র পড়ার শব্দ এবং ঢোল পেটানোর শব্দ, কারণ এটা সামনের দিকে এগিয়ে এসেছিলো আমার দিকে ধীরে 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 ধীরে। আমি এইটুকু বুঝলাম, আমি ওই গর্তের মধ্যে থাকা অবস্থায় বুঝলাম যে ওই বন মানুষ দৌড়ে ক্রস করে ওদিকে চলে গেছে। দেখুন তো তারা লোক ওই যারা বাদ্য বাজাতে আসছে তাদের সাথে ভেড়ার জন্য। আমি নিজেকে টেনে বের করি কীভাবে জানো ওই গর্ত থেকে, মোবাইল ফোন টোন ফেলে রেখে কীভাবে যেন বের হই। আমি বের হবার সাথে সাথেই আমি একটা ফেস দেখলাম ওর চোখের সামনে, শুধু দুটো চোখ, কপাল, নাকের অংশ নেই, মুখের অংশ নেই, কিচ্ছু নেই, মানে ঘ্যাও করে আসলো, মানে এরকম কিছু একটা করলো আমার সাথে। আমি আবার পড়ে গেলাম ওই গর্তের মধ্যে পড়ে যাওয়ার সাথে সাথে আমার গোড়ালির সাথে ওই মূর্তির ওই জায়গাটা বাড়ি লাগলো। ঠিক তখনই দিগন্তের তারা ঠিক কবরের মাথার সামনে এসে দাঁড়ানোর পরে সে ফার্স্টে ওদিকে তাকালো যে ঝুমন কি করছে। তা আমি ওকে বললাম যে তুমি ঝুমনকে বাঁচাও, যেভাবে পারো ওকে বাঁচাও। তো দিগন্তের তারা আমাকে বললো যে তোমার তো দেখার দরকার এখানে কী হচ্ছে। তো দিগন্তের তারা আমাকে টেনে তুলে উঠানোর পরে বাতাসে তখনও মনটা শব্দ গুনগুন করছে, নিচ থেকে কিন্তু হরম হরম ওই শব্দটা আসছে। কিন্তু ওই যে আমার সামনে তখন অন্ধকার হয়ে আসাতে আমি দেখতে পাই যে জুম্মন একটা বিকট সাইজের মানুষের সাথে মারামারি করছে। ঠিক আমি বললাম না যে হাতির মতো মনে হয়, আমি ওই রুমে হাতির মতো মানুষ দেখেছিলাম যার হাত অনেক বড় অনেক বড়, অন্ধকারের মধ্যে সে মারামারি করছে, আর ওই এন্টিটি ওর সাথে পেরে উঠতে পারছে না এখন। কিন্তু এইটাও আমি দেখতে পাচ্ছি যে ও ক্লান্ত হয়ে গেছে। আমি দিগন্ত তারাকে বললাম মূর্তি বের করতে পারবো না, আমাকে কিছু একটা করে দাও, আমাকে মূর্তিটা বের করে দাও। তখন দিগন্ত তারা আমাকে বললো তাহলে আমাকে পারমিশন দাও তোমার 2 হাত ব্যবহার করার জন্য। তা আমি দিগন্ত তারাকে পারমিশন দিলাম যে হ্যাঁ তুমি আমার 2টা হাত ব্যবহার করো। যেই মুভমেন্টে আমি ওকে পারমিশন দিলাম যে তুমি আমার 2টা হাত ব্যবহার করো, আমার হাত আমার ইচ্ছার বাইরে চলে গেছে। আমি নিজেকে টেনে সেই গর্তের মধ্যে নিয়ে গেছি লাফ দিয়ে, এবং আমি নিজে দেখছি আমি পারবো না, আমি ধরছি, আমি অনুভব করছি যে আমি ধরছি, আমার কাছে এরকম লাগছে যে আমি এটা টেনে বের করে ফেলতে পারবো। এবং আমি কয়েক ইঞ্চি জায়গার মাটি নিজের হাত দিয়ে টেনে ঘষে সরিয়ে ওই অংশটা ধরে কীভাবে যেন প্রায় দম আটকে আমি ওই মূর্তি টেনে তুলেছি। এটা কিন্তু আমি তুলি নাই, আমার 2টা হাত কিন্তু তারা কন্ট্রোল করছিল। তখন ওই মাটি উগড়ে ওই মূর্তি বের হয়ে আসছে, এবং মূর্তিটা বের হয়ে আসার পরই চারপাশে বজ্রপাতের শব্দ হয়, যেটা মানে হবার কথা না। চারপাশে বজ্রপাতের শব্দ হয়, জোরে, একদম সজোরে বজ্রপাতের শব্দ হয়, সেই সাথে বনের পশু পাখি ডাক দিয়ে ওঠে, এবং এই ডাকটা হচ্ছে আপনাকে ভয় দেখানোর ডাক। এখন আপনাকে ভয় দেখাবে। আমি ছুটে কোনো দিকে যাওয়ার সাহস করিনি, কিন্তু আমি অনুভব করছিলাম যে আমি নিঃশ্বাস নিতে পারছি, আমার ভালো লাগছে। ওই মূর্তিটার যে অংশটা আমরা মানে মূর্তিটার যে অংশ ধরে আমরা টেনে তুলেছি সেটা ছিল মূর্তিটার পায়ের অংশ। মূর্তিটা মাথা নিচে পা উপরে দেওয়া অবস্থা দাপন করেছিল ওরা, এবং ওই বুড়ো আঙ্গুলের অংশই টেনে তুলেছি, এবং এটা ধাতু দিয়ে তৈরি, কিন্তু লোহা দিয়ে না। কোন ধরনের ধাতুটা আমি জানি না, এবং এইটা বেয়ার হ্যান্ডে ভাঙা সম্ভব না। এখন এটাকে নষ্ট করবো কীভাবে? আমি দিগন্তের তারাকে বললাম আমি নষ্ট করবো কীভাবে? তারা দিগন্তের তারা কি জানি বলতে যাচ্ছিল, হঠাৎ আমি দেখলাম যে দিগন্তের তারা কলাপস করে, মানে তার শক্তি গায়েব হয়ে গেছে। মানে আমি জানি এই সিচুয়েশনটা, ওরা কিছু করতে পারে না, ওরা 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 পুতুলের মতো হয়ে যায় এবং বসে পড়ে। ও বসে পড়লো আমার সামনে মাটির মধ্যে। আমি জিজ্ঞেস করলাম কী হলো তোমার?
ও শুধুমাত্র একটা শব্দ বললো যে মালাইকা মালাইকা। আর আমার শরীরে তখন শিহরণ দেয়। আমার কানে ওই সময় অবিশ্বাস্যভাবে ওই কথা দুইটা ভেসে আসে। বাতাসে কে যেন বলছিল, ভোলা ভাগা তোর পাগলা ঘোড়া, ভোলা নাচে কাল বৈশাখী ঝুমঝুম, ভোলা ভাগা তোর পাগলা ঘোড়া। কে জানি বলছে, আমি জানি না, কিন্তু আমি তো জানি যেটা ওর মা বলতো। আমি তো ভোলাকে ট্রিট করেছি, আমি তো ভোলাকে ঠিক করেছি। ভোলা তো ওর মাকে এখন আর দেখে না, তাহলে কে বলছে? কিন্তু বাতাসের তুফানের মতো শব্দ, বাতাস বইছে চারপাশে, বাতাসই কেন জানি চিৎকার করে বলছে যে ভোলা ভাগা তোর পাগলা ঘোড়া। আর জুম্মন মানে কি হয়ে গেছে ওর আল্লাহ জানে। ও ফায়ার হয়ে গেছে। ও শুধুমাত্র আমি দেখছি যে ওর হাতে যে কোদালটা ছিল, আমরা তরোয়াল ধরে যেরকম দুই হাত দিয়ে নাড়াবো না মানে মারার জন্য, এরকম করছে শুধু। আর আমি এটুকু দেখলাম যে দুই একটা ছায়া এসে বাড়ি খেয়ে অর্ধেক টুকরো হয়ে পড়ে যাচ্ছে মাটির মধ্যে এবং ঝরে যাচ্ছে। পাগলের মতো হাসছে। আর জুমন বারবার বলছে যে হায় 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 আমাকে মার। এই কিছুক্ষণ পরে ধীরে 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 এই পুরো পরিবেশ শান্ত হয়ে যায় এবং কোনো নেগেটিভিটি সেখানে ছিল না। যেই মুহূর্তে পুরো পরিবেশ শান্ত হয়ে যায়, দিগন্তের তারা সাথে সাথে উঠে দাঁড়ায়। উঠে দাঁড়ানোর পরে ও হয়তো ভেবেছিল যে ওর নিচে এখনই যে মূর্তিটা ভেঙে ফেলবে, কিন্তু আমাকে কাঁপিয়ে দিয়েছে ওই দৃশ্য। আমি নিজের চোখে দেখি যে ওই মূর্তি জীবন্ত হওয়ার চেষ্টা করছে। সে তার আড়ষ্ট হাত নাড়ানোর চেষ্টা করছে। দিগন্তে তারা সাথে সাথে একটা আঘাত দিয়ে ওই মূর্তিটাকে ভাগ করে ফেললো। এক অংশ থেকে দুভাগ একেবারে বিচ্ছিন্ন, এবং বিচ্ছিন্ন করে দেওয়ার সাথে সাথেই একটা মানে বিস্ফোরণের মতো শব্দ হলো, যেটা মানে শব্দটা মানে ফুস করে উপরের দিকে উঠে গেছে। আমি দেখলাম যে জুম্মন আহত, হাত পা কাটেনি কিন্তু ছিলে গেছে, রক্ত মোটামুটি বের হয়ে গেছে, এবং মূর্তিটা ঠিকই যেভাবে ভাঙার কথা ছিল ভেঙে দিয়েছে দিগন্তের তারা। মূর্তি ভাঙার পর আমি জুম্মনকে ওখান থেকে টেনে আনার চেষ্টা করলাম, কিন্তু আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। আমরা যে কি কষ্ট করে প্রায় কয়েক ঘন্টা পরে যে লোকালয়ে আসছি সেটা আমরা জানি আর আমাদের আল্লাহ জানেন। আমরা ওই চেষ্টাটা করেছিলাম শুধুমাত্র ওই ছেলেটাকে বাঁচানোর জন্য, সুফিয়ানকে। কিন্তু আফসোস ওই ছেলে বাঁচেনি, যেটা দিগন্ত তারা আমাকে বলেছিল যে অনেক দেরি হয়ে গেছে। ওই এন্টিটি ওই জায়গা অনেক দিন, সে যখন টাচ করতে পেরেছে সে মেরে ফেলেছে। কিন্তু আমার কাছে অবাক করার বিষয় ছিল, এটা কিন্তু ট্যুরিস্ট স্পট না, তাহলে এই ছেলেই জায়গায় আসলো কীভাবে? প্রথম কথা, ছেলেই জায়গায় আসলো কীভাবে, এটা ভাবার চিন্তা ভাবনা করছিলাম আমরা। মানে ঘটনা কি? হোটেলে বসেই জুম্মন তখন নিজের ঘাটা পরিষ্কার করছে। তো আমি নর্মালি যখন ওকে জিজ্ঞেস করলাম যে কিরে ভাই, এই জায়গায় আমাদের যেতে এই অবস্থা, তো এই ছেলে এই জায়গায় আসলে কীভাবে, আর ওরা ঘুরতে আসলে কীভাবে, এইখানে আবার ওদের কোন আত্মীয় থাকে? তখন জুম্মন আমাকে সিম্পলভাবে উত্তর দিল, এটা ওর মা। ওর মা এই জায়গায় আসছিল জাদু কুফরি করার জন্য। আমি বললাম, এটা তুমি জানো কীভাবে? বললো যে আমি দেখছি, আমাকে দেখাইছে, আমি দেখি, তুই জানোস না? ওর মা এই জায়গায় আসছিল এই ছেলেকে নিয়ে। এই ছেলের সাথে আরও একজন লোক ছিল। ওর মা ওর বাবাকে নিজে বসে রাখার জন্য এই জায়গায় আসছিল। এইখান থেকে তুই যদি আর 2 কিলোমিটার যাস তাহলে তুই কিন্তু একটা ছোট্ট পাড়া পাবি। এখানে কিন্তু টোটকা করে, এই টোটকাগুলো কাজে আসে। এই জন্যই আসছিল, এবং এই রাস্তা দিয়ে যাবার পথেই এই ছেলেকে ধরেছে।
আর যারা টোটকা করে এরা হচ্ছে সেই পরিবারের বংশধর, যেই পরিবারের 5 জন লোকের উপর পিচাস ভর করে কিন্তু এই মূর্তি ওই জায়গায় গেড়েছে। তো সুফিয়ানকে কিন্তু আর সম্ভব হয়নি বাঁচানো। এখন একটা প্রশ্ন হয়তো থাকতে পারে যে ওইখানে ঘটলো কি, মালাইকা বললাম কেন, বা দিগন্ত তারা মুভ করতে পারেনি কেন? এই প্রশ্নের উত্তর হচ্ছে, যখন কোনো শক্তিশালী ফেরেশতা ওই জায়গায় আসে তার আশপাশে কোনো এন্টিটি কিচ্ছু করতে পারে না। ফেরেশতা সব জায়গায় যায়, কেন যায় এটা ফেরেশতাই জানে, কারণ তারা আল্লাহর হুকুম পালন করে। ওইখানে কেন ফেরেশতা আসছে এটা কেউ জানি না আমরা, কিন্তু ফেরেশতার উপস্থিতি আশপাশে থাকার কারণে তাদের শক্তির, তাদের যেই তীব্রতা শক্তির, তার কারণে এন্টিটি আর নড়াচড়া করতে পারে না। এন্টিটি ফিক্সড হয়ে যায় এবং সেটা নির্ভর করে যে কোন ফেরেশতা সেই জায়গায় আছে, কেন অবস্থান করছে এটা সেই জানে। কিন্তু আমি যেটা মনে করি, আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি সেটা হচ্ছে ও জুম্মনকে মরতে না দেওয়ার জন্যই এত কিছু। আপনারা জিজ্ঞেস করতে পারেন যে জুম্মন কেন এইভাবে গেল, ছুটে গেল কেন, কি স্বার্থে সেভাবে ছুটে যায়, বা কেন সে দিগন্ত তারাকে ছোট করে কথা বলে। আসল ব্যাপারটা হচ্ছে জুম্মন জানে যে সে সারা জীবন অনেক পাপ করেছে, যে 26 বছর জেল খেটে এই পাপ তার কোনোদিন ধুবে না। ওর মাথায় একটা জিনিস ঢুকে গেছে যে শহীদি মৃত্যু যদি সে পায় তাহলে সে হয়তো আল্লাহর হাত থেকে বেঁচে যাবে, মানে আল্লাহর শাস্তির হাত থেকে সে বেঁচে যাবে। ওই শহীদি মৃত্যু পাওয়ার জন্যই এইভাবে ছাপিয়ে পড়ে জায়গায় জায়গায়। আর আমার যেটা মনে হয় যে জুম্মন ওই জায়গায় যাতে মরতে না পারে এই জন্যই হয়তো ওই জায়গায় আশপাশে কোনো ফেরেশতা ছিল। কারণ আমাদেরকে আল্লাহ কিন্তু প্রতিনিয়ত শাস্তি দেয়। আপনার পাশে যে ফেরেশতা দাঁড়িয়ে আছে কিনা এটা তো আপনি জানেন না। অগণিত লক্ষ লক্ষ ফেরেশতা চারপাশে বিদ্যমান। কোনো সময় দেখবেন যে রাস্তাঘাটে আপনাকে ধাক্কা দিল কে জানি, কিন্তু ওই ধাক্কায় আপনি বেঁচে গেছেন, জানেন ওই ধাক্কাটা কে দিয়েছে? হয়তো ফেরেশতাই। ফেরেশতা ছাড়া আল্লাহর হুকুম পালন করার জন্য কেউ আসবে না এখানে। মেঘ সঞ্চালন করে ফেরেশতা, বাতাস সঞ্চালন করে ফেরেশতা, সব কিছু তাদের তাদের কর্ম তাদের দ্বারা হয় আল্লাহর হুকুমে। আর আমার এটাই মনে হয় যে ওই দিন জুম্মন যাতে না মরতে পারে, হয়তো এই জন্যই ওই জায়গায় ফেরেশতা আসছিল। কারণ আল্লাহ আপনাকে কিভাবে শাস্তি দেবেন সেটা উনি ডিসাইড করবেন। জুম্মনের অনেক শাস্তি পাও না, এটা কোনো মাফ নেই। আর এই জন্যই ও শহীদি মরার জন্য, শহীদি মৃত্যু পাওয়ার জন্য এইভাবে ছুটে ছুটে বেড়ায়, যে হয়তো ওইরকম লড়াই করতে গেলে যদি মরি তাহলে তো শহীদ হয়ে যাব। আর আল্লাহ এটাই হয়তো চান যে না, তোকে তো আমি শহীদের মর্যাদা দেব না, এটাই হয়তো উনি চান। এই যে আমি আজকে যখন আপনাদের এই কথা বলছি না, যখন এটা টেলিভাইজ হবে বা এটা টেলিকাস্ট হবে, শুক্রবার দিন ঠিকই আমাকে বলবে যে তুই আমার নামে এত বড় কথা বললি এতগুলো মানুষের সামনে। কিন্তু এটাই সত্যি, হয়তো আল্লাহ ওকে পচিয়ে পচিয়ে মারবেন, এটাই সত্যি কথা। হয়তো আবার হয়তো তিনি ওকে শহীদ মৃত্যু দিতেও পারেন। ও আগুনে ঝাঁপ দেয় এক মানুষকে বাঁচানোর জন্য, বা যেটাই করুক, ওর মৃত্যু যেদিন যেখানে যেভাবে লেখা আছে ওই দিনই হবে, ওইভাবে হবে। এখন সেটা যদি লেখা থাকে ও পচে পচে মরবে, তাহলে ও পচে পচে মরবে, এর বাইরে আর কোনো কথা নেই। আমরা হাজারটা ভালো কাজ করলেও আমাদের করা খারাপ কাজের কিন্তু মাফ হবে না। ওই মাফ শুধুমাত্র উনি করবেন, সেটা তার নিজের ব্যক্তিগত ব্যাপার। এই ঘটনাটা এখানেই শেষ। আমরা সুফিয়ানকে বাঁচাতে পারিনি। আর আপনি বলতে পারেন যে আমি কেন ডাবল স্ট্যান্ডার্ড শো করি। আমি বলেছি যে ওর সাথে আমার রিলেশনটা কমপ্লিকেটেড, এইটার ব্যাখ্যা আমার নিজের কাছেও নেই। আমি বারবার বিপদে পড়েও ওর কাছ থেকে হেল্প নিয়েছি, এটা সত্যি কথা। আবার আমি নিজেও চাই ও মরে যাক, আমি নিজেও চাই। আসলে এটা কমপ্লিকেটেড ব্যাপার, এটা বোঝানো সম্ভব না।
বিচার করা তো অনেক সহজ, বিচার করে তো লাভ নেই। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।